সুচিন্তা কখনো মনে হয় লক্ষ্মী ছানা যদি জীবনে না আসতো তাহলে নীল মুখোপাধ্যায় হওয়াতে সেটা মনে হয়, সেটা ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর, দেখতে কি চাও। টেলিভিশনের ক্ষেত্রে শ্রেণী বিন্যাসটা লক্ষ্য করে টেলিভিশনের ক্ষেত্রে হয়েছে তোমার সঙ্গে? তার খেলনার দোতারা সেবা যাচ্ছে কবে থেকে, একটু একটু চেঞ্জ হচ্ছে, খালি এই মুখটাই পাল্টে যাচ্ছে, সধবা থেকে বিধবা হচ্ছে, বিধবা থেকে বৌদি হচ্ছে। মানে আমি বলছি, মানে আমাকে যদি কেউ অসভ্য ব্যবহার করে, কেউ বাজে ব্যবহার করে, আমি সেই কাজও ছেড়ে দিতে পারি, আমি তাকেও ধূলিসাৎ করে দিতে পারি। Nobody knows. পলিটিক্সের শিকার তুমি? তার মানে প্রায় 8 মাস 9 মাস হয়ে গেল, কোনো ডেট পাই না, রিহার্সালের জন্য ডেট দেওয়া হয় না। এই যে আমাদেরকে ব্র্যাকেটে আমার মতো অনেক দলকে করে দেওয়া হলো, সেইটার পেছনে যে রাজনৈতিক অভিসন্ধিই তো কাজ করছে আর কি। আমাদের এমন একটা পরিস্থিতি এসেছিল যে পরিবার এই জয়েন্ট ফ্যামিলির জায়গা থেকে যে আমাদের আলাদা করে একটা স্পেস দরকার পড়তো আর কি, যেটাকে এখন লিভ ইন বলে। এখন হলে হয়তো অনেকে লিভ ইন করতো, তো আমরা লিভ ইন করা চাইবো না। যে বাড়ি ভাড়া, বাড়িওয়ালা বলছে তোমরা বিয়ে করবে তো, সিঁদুর পড়বে তো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ফ্রিজ ছিল না, কিছুই ছিল না, এসি তো দূরের কথা, একটা ছোট্ট টিভি ছিল, ফ্রিজ ছিল না, তাই ঠান্ডা জল খেতে পারতাম না, খাবার রাখা যেত না। সো ইট ওয়াজ এ মানে সিনেমার গল্পের মতোই প্রায়। থিয়েটার থেকে এই যে 7 বছরের, প্রায় 7 বছরের একটা বিরতি ছিল তোমার, সেটা কেন ছিল? যে আমার জন্য সিরিয়ালটা এত বছর হিট হয়েছে, যে আমি হচ্ছি সর্বে সর্বা, আমি ছিলাম বলেই, আমার মুখটা ছিল বলেই সিরিয়ালটা হাতির মাথা হয়েছে। ইউটোপিয়ান অবস্থা কোনোদিনই হবে না, সেটা কোনোদিনই হবে না, আমাদের যে স্ট্রাকচারে কোনোদিনই হবে না। আমরা সাধারণত অভিনেতা অভিনেত্রীদের পরিচিতি দেওয়ার আগে তাদের সম্পর্কে কিছু কথা বলি, তবে আজ একটা ঘটনা বলবো, একটা মুহূর্তও বলতে পারেন। চেতনা নাট্যদল আপনাদের কাছে এখন ভীষণ পরিচিতি, এবং সেই কিছু বছর আগে একটা ঘটনা যেখানে সুজন নীল মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ ঘটে, এবং তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন মাতৃবিয়োগের কিছু ঘন্টা পরেই আবার তিনি নাট্যদলে মহড়ায় ফেরেন। এটাই হয়তো অভিনেতার দায়িত্ব, কাজের প্রতি নিষ্ঠা, মঞ্চে এবং পর্দার দাপুটে অভিনেতা তিনি। আমার সঙ্গে এই মুহূর্তে নীল মুখোপাধ্যায়। নমস্কার। থ্যাংক ইউ। আমি যেটা বললাম যে তুমি নিজেই পোস্ট করেছিলে যে ঘটনাটা হচ্ছে তোমার 2022 সাল 3 বছর চেতনার 50 বছরের পূর্তি উৎসব, বড় উৎসব ছিল, 7 দিনের 6 দিনের প্রায় 10টা নাটক। এবং মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিগত, এবং উৎসব শুরুর 2 দিন আগে, 3 দিন আগে রাত্রিবেলা মা চলে যান আমাদের ছেড়ে, এবং আমাদের কোনো উপায় ছিল না, কারণ পরের দিন সকালে যে হল বুক করে রিহার্সালটা ছিল সেটা করতেই হতো, কারণ তারপর পরের দিনই উৎসব শুরু, এবং জগন্নাথ নাটকটি দীর্ঘদিন বাদে আবার হচ্ছিল 2022-এ। তো আমাদের খুব আশা ছিল, মাকে আনা খুব মুশকিল, মা হুইলচেয়ারেও আসতে পারতেন না, কিন্তু আমরা আসলে মা সবসময় চেয়েছিলেন যে আমরা কাজে থাকবো, থিয়েটারকে খুব ভালোবাসতেন, তাই মায়ের এক্সিটটাও হয়তো খুবই ওইভাবে দেখলে নাটকীয়, এবং মা এমনভাবে, এটা আমরা অনেক পরে মাথায় এসছে আমার, যে মা এমনভাবে গেলেন যাতে যে আমাদেরকে বললেন যে আমার নামে উৎসর্গ কর উৎসবটা, এবং আমাকে এইভাবেই তোরা মনে রাখ। তো ওই যাওয়াটা, ওই সেদিন রাত্রিবেলা প্রায় সারা রাত আমাদের ওই দাহকার্য শেষ করে বাবুঘাটে ভোর 5টায় 5:30টায় এই বাড়িতেই ফিরেছিলাম, ফিরে আমাদের 8টা থেকে রিহার্সাল ছিল। তো এইভাবেই, এবং রিহার্সালে আমার যেটা বারবার খুব স্বাভাবিক মায়ের কথা মনে পড়ছিল, এবং বারবার একটা কান্নার দৃশ্য ছিল জগন্নাথে, সেটা মানে বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল, এবং বারবার মনে পড়া খুব স্বাভাবিক, এখনও মনে পড়ে, মাঝে মাঝেই মনে পড়ে, কারণ মা এমন একজন বলবো প্রতিষ্ঠান বা আমাদের অভিভাবক ছিলেন, যে আমরা না হলে আজকে তোমার সঙ্গে বসে এই কথাটা বলতে পারতাম না, এই যে কথাটা বলছি,
যে মা যেভাবে মানুষ করেছেন কষ্ট করে, রীতিমতো এর মধ্যবিত্ত পরিবারের ছেলে তো একেবারেই, সেইটা মায়ের এই অবদান আমি বারবার দেশপত্রিকায় একটা ঋত্বিক ঘটককে নিয়ে লেখায় মায়ের কথা লিখেছি। যেভাবে আমি নিতাকে দেখি মেঘে ঢাকা তারার, নিতা যেভাবে তার সংসারকে, তার পরিবারের লোককে আগলে রেখেছিল এবং তার যে স্যাক্রিফাইস, তার যে অবদান, এগুলো কোথাও আমার মায়ের কথাও মনে পড়ে। তো ওইভাবেই আমি কোথাও মায়ের কথা, বারবার মায়ের কথা মনে পড়ে। এই বাড়িতেও মা এসেছেন, দেখেছেন, তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যা হয়, মায়ের 80 বছর বয়সে মা মারা যান। তুমি বললে বলে আবার মনে পড়ে গেল। চেতনার কাণ্ডারি বলা যায় ওনাকে। চেতনার কাণ্ডারি ওই অর্থে, চেতনা প্রতিষ্ঠাতা তো অরুণ মুখোপাধ্যায়, কিন্তু এরা এই যে পেছনে থেকে যারা কাজ করেন, মা কোনোদিনই অভিনয় আসতে চাননি, চাকরি করেছেন, বাধ্য হয়ে চাকরি করেছেন সংসারের তাগিদে। মানে যথেষ্ট রোজগার ছিল না বাবার, এটা অনেকে জানেন না বা জানেন। মাকে সাপোর্ট দিতেই হতো, আমাদেরকে মানুষ করা এবং বাড়তি রোজগার করা, সেই জন্য শিক্ষকতার কাজ করেছেন। সেই জায়গা থেকে মানে চেতনা দীর্ঘদিন যে এত বছর, 54 বছর ধরে টিকে আছে, এই মায়ের অবদানটা ভোলার কি করে? মা ওটা সামলেছিলেন বলেই বাবা কাজটি করতে পেরেছিলেন বাইরে থেকে। তো এটা কত ভাইস ভার্সা, তো এগুলো আমরা মনে রাখতে চাই না বা লেখালেখি হয় না, মানুষ ভুলে যায়, অনেকেরই থাকে। অনেক ঋত্বিক ঘটকের ক্ষেত্রে সুরমা ঘটকেরও একটা অসীম অবদান রয়েছে, সেটা আমরা থিয়েটারে দেখিয়েছি। নীলা, একটা কথা বলো, যে তুমি যেটা বলছিলে যে খুব ছোট থেকেই একটা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া, এবং চেতনা, অরুণবাবু যেভাবে চেতনাকে তুলে ধরেছেন এবং দীর্ঘদিন, এইটা একটু শুনি। তোমরা হাওড়া শিবপুরে থাকো? শিবপুরে আমার জন্ম, হাওড়া শিবপুরে আমার জন্ম হয় 1974। তারপরে ওইখানেই 6 বছর ছিলাম। 1980 সালে বাবা কলকাতায় একটা ছোট্ট আবাসন পেয়ে চলে আসে। সরকারি চাকরি করতেন, সরকারি আবাসন হেস্টিংস অঞ্চলে, এখনও আছে আবাসনটি, 64টা ফ্ল্যাট ছিল, ওইখানে আমার বড় হওয়া আর কি। তখনও সেকেন্ড ব্রিজ হয়নি, এই হুগলি সেতু আর কি, হুগলি সেতু তারপরে হয়। মানে আমরা যখন হাওড়া থেকে কলকাতায় আসি, আমার সামনে হেস্টিংস, ওইখান দিয়ে ব্রিজটা গেছে, তো তৈরি হচ্ছিল আর কি, একদম চোখে দেখা ছোট থেকে। তো সেইখানে ওই হেস্টিংসে এসে আমার বড় হওয়া, এবং তখন চেতনা মানে জগন্নাথ এবং মারির সংবাদ, এই দুটি নাটকের দৌলতে সারা ভারতবর্ষ ঘুরছে। বিদেশে গেলাম 1980 সালে এবং অভিনয় করলাম প্রথম মারির সংবাদে। এইভাবে আমি একটা পরিবারের মতো, যেহেতু আমার পরিবারের যে কর্তা তিনি, তার থিয়েটারের দল, এবং আমি মানে এটা অটোমেটিক্যালি আমি জড়িয়ে পড়ছি আর কি। এবং জড়িয়ে পড়ে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা আমার ব্যাপার, কিন্তু জড়িয়ে পড়ছি। ছোটবেলায় তো বাবা মারা যেখানে নিয়ে যায়, যেভাবে, এই জন্যই বলে বাবা মার প্রভাব, এই যে বলি আমরা যে চারপাশের প্রভাব, বেড়ে ওঠার প্রভাব, গ্রুমিং, এই যে কথাগুলো আসে, এইভাবেই আসে। তো এইভাবে যেতে যেতে আমি অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, দীর্ঘ একটা ইতিহাস। কিন্তু অভিনয় করার সুযোগ কখনোই পাইনি, মানে ওই একবারই পেয়েছিলাম ছোট্ট একটা গানে মারির সংবাদে। তারপরে আস্তে আস্তে দেখতে থাকি, রিহার্সাল দেখতে থাকি, আর পাশাপাশি যেরকম পাড়ায় খেলা, পাড়ায় নাটক করেছি বহু, আমাদের পাড়ায় ভালো ভালো নাটক করেছি, সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল বলো, ঝালাপালা বলো, ভূষণ্ডির মাঠে বলো। আমার প্রথম ডিরেকশন পাড়ায়, ক্লাস 10-এ। তারপরে আমি সিটি অফ জয় সিনেমায় সুযোগ পাই 1991 সালে, তখন ক্লাস 10-এ পড়ি। এইভাবেই আমার তারপরে অন্য মাধ্যমে প্রথম কাজ সিটি অফ জয়। তারপরে 21শে পাতে আমাদের সুযোগ আসে 1993 সালে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পাশাপাশি অঞ্জন দত্তের সঙ্গে আমি থিয়েটার করছি 90 সাল থেকে। এইভাবেই আমি আস্তে আস্তে অভিনেতা হিসেবে তৈরি হতে থাকি, আমার অভিনেতার প্রস্তুতি হতে শুরু করে এইভাবেই। তারপরে তো একটার পর একটা কাজ চলে আসে, দীর্ঘ ইতিহাস আর কি। হ্যাঁ হ্যাঁ। নীলা, তুমি যেটা বললে যে এই যে থিয়েটার করে যথেষ্ট স্বাচ্ছন্দ্যভাবে, বা যেটা সাধারণ জীবনযাপন চলার ক্ষেত্রে একটু অসুবিধা বরাবর হয়ে এসছে, এখনো হয় বরাবর হয়ে এসছে। মানে আগে তো থিয়েটার থেকে কোনো পয়সাই ছিল না, যারা থিয়েটার করতেন তারা সবাই চাকুরিজীবী ছিলেন, কেউ প্রফেসর ছিলেন। তুমি দেখো না, তুমি মনোজ মিত্রের কথা বলো, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কথা বলো, একমাত্র উৎপল দত্ত যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন থিয়েটার করার সঙ্গে সঙ্গে প্রফেশনালি অভিনয় করা, হিন্দি সিনেমা হোক, বাংলা সিনেমা হোক, বা আরও কেউ করেছেন। কিন্তু আমাদের বাবাদের যে জেনারেশনটা, বিভাস চক্রবর্তী বলো, অশোক মুখোপাধ্যায় বলো, তারা কিন্তু সবাই চাকরি করে থিয়েটার করেছেন। থিয়েটারটা তাদের না করলে, থিয়েটার তাদের মানে প্রতিভার জায়গা, প্রতিভা স্বাক্ষর করার জায়গা, এবং রুজি রোজগার ছাড়া সংসার বাঁচবে কী করে, ফ্যামিলি বাঁচবে কী করে, তাই জন্য চাকরি করা। কেউ সরকারি চাকরি করেছেন, কেউ শিক্ষকতা করেছেন। তো বাবা তো সরকারি চাকরি করতেন, সেইভাবে তার মধ্যে থেকেও মানে চাকরিটা মানে করতে হয় বলে করা, আমি দেখেছি। তার এতই সবসময় পড়াশোনা করছেন, লিখছেন, শো করতে হচ্ছে,
তো সেইভাবে কিন্তু এখন মানে এটা এটা আমি বলছি তোমার 80-র দশক 90-র দশক, 2000 বা 2000-এর পর থেকে থিয়েটারে একটা চেঞ্জ হলো, একটা কাঠামোগত চেঞ্জ হলো। চেঞ্জ বলতে এটাই হলো, অনেক অভিনেতা আস্তে আস্তে, সেটা খানিকটা দেবশঙ্করদার কৃতিত্বই বলবো। দেবশঙ্করদা যেভাবে একজন একক অভিনেতা হিসেবে প্রথম দৃষ্টান্ত খাড়া করলেন যে আমি 10টা দলে অভিনয় করব কি 12টা দলে অভিনয় করব, আগে আগে তো এটা ছিল না, মানে দলের অভিনেতা মানে দলেরই অভিনেতা। তো স্ট্রাকচারটা, গ্রুপ থিয়েটারের স্ট্রাকচারটা ভাঙলো, আদর্শগতভাবে ভাঙলো, পরিকাঠামো জায়গা থেকেও ভাঙতে শুরু করলো। এবং তখন অভিনেতারা মনে করতে শুরু করলো, বা আজকে আমি জাম্পকাট করে আসছি, নাহলে বিরাট বড় হয়ে যাবে, যে আজকে অভিনেতারা, আজকে তুমি দেখো একজন যে কোনো ভালো অভিনেতার কি চাহিদা, একজন থিয়েটারে ভালো অভিনয় করলে সে আরও 5টা দলে তাকে লাগছে, কারণ দল থেকে আর অভিনেতা তৈরি করার সময়ও নেই। কারণ অভিনেতা তৈরি হতে গেলে যে সময় দিতে হবে দীর্ঘ, সেই বছর, আমি বরঞ্চ 10 বছর ধরে চেতনায় কিছু নতুন নতুন ছেলে যারা আমার সঙ্গে 10 বছর থেকে গেছে, তারা ইমপ্রুভ করেছে, কিন্তু তারা অভিনয়ের অনেকটা ইমপ্রুভ করেছে অভিনেতা হিসেবে, অনেকটা আমি বলবো, যথেষ্ট ভালো ভালো অভিনয় করছে। কিন্তু একক গরিমায় একটা নাটক নিয়ে যাওয়ার জন্য যে প্রতিভার দরকার হয়, সেই অভিনেতার বড়ই অভাব। মানে ধরো একটা মানে সে গান্ধীর চরিত্রে অভিনয় করবে, বা ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করবে, বা রামমোহনের চরিত্রে অভিনয় করবে, এরকম মানে আমি এখনো কোনো অভিনেতা আমার দলে নেই। মানে ছোট ছোট ভালো ভালো রোল তারা করতে পারে, কিন্তু সেটা করতে গেলেই এখন যে কোনো দলে তুমি দেখবে সবাই বাইরে থেকে অভিনেতা নিচ্ছেন। সেটা থিয়েটারের পক্ষে হয়তো ভালোই, এই যে থিয়েটার থেকে যেটুকু রোজগার করা যাচ্ছে, সেটা আগে তার সেই অবকাশও ছিল না। আচ্ছা দিদি, একটা কথা বলো, যে যদি থিয়েটারটা একেবারে রুটি রুজি যোগান দিয়ে দিত, বা যেভাবে আমরা স্বাচ্ছন্দ্যে বড় মানে জীবনযাত্রাটা যেটুকু দরকার সেইটুকু যদি থাকতো, তাহলে কি কোনোদিন ক্যামেরার সামনে অভিনয় করতে, নাকি থিয়েটারটা করেই? তাহলে এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। ক্যামেরার সামনে অভিনয় করাটা তো দরকার, এই কারণে দরকার কারণ অভিনেতার তো বিচরণ ক্ষেত্র বড় হতে হবে নিশ্চয়ই। এবার কেউ যদি আমাকে বলে আপনি 24 ঘন্টা থিয়েটার করুন, আপনাকে এই অমুক টাকা দেবো, তাহলে অবশ্যই থিয়েটার সেখানে প্রাধান্য পাবে। তখন ক্যামেরার হয়তো বছরে 1টা কাজ 2টো কাজ, কিন্তু বা বেছে বেছে কাজ একদম, যেটা আমার পক্ষে এখন সম্ভব নয় করা। সেটা যদি কোনো ইউটোপিয়ান অবস্থা, কোনোদিনই হবে না, সেটা কোনোদিনই হবে না, আমাদের যে স্ট্রাকচারে কোনোদিনই হবে না, সম্ভব নয়। আর মানে আমার পক্ষে আরো সম্ভব নয় এই কারণে বলছি, আমি তো আমার যাত্রাপথ তো অন্যদিকে চলে গেছে, এটা তো দীর্ঘদিনের একটা যাত্রাপথ। আজকে আমি থিয়েটারটা করতে পারছি, সেটাই আমার কাছে একটা বড় স্ট্রাগল। তাকে আলাদা করে সময় দিয়ে তৈরি করে, বা নতুন পরিকাঠামো, টাকা জোগাড় করে, টাকা ছিল না দলের, একদম শূন্য অবস্থায় ছিল চেতনা। তো সেই জায়গা থেকে যে 10 বছর আমি কাজ করতে পেরেছি, অন্য মাধ্যমের মানুষরা আমাকে সাহায্য করেছে, বা তারা বুঝেছে, বা অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে, সেইগুলোর হিসেব সে তো জীবনে থাকেই। পাওয়া না পাওয়ার হিসেব, আমার লোভ বরাবরই কম, মানে ওই অর্থে কম লোভ যে আমাকে, কিন্তু ভালো অভিনয়ের লোভ তো থাকেই। তো যখন রেশমি মিত্র যখন বড়বাবুর চরিত্রে আমাকে বলেন শিশির কুমার ভাদুরী, সেটা আমার কাছে একটা বড় পাওনা হয়। এরকম চরিত্র তো মানে প্রস্তুতি পর্বটাও তোমার খুব মানে পরিশ্রম করে একটা প্রস্তুতি পর্ব। না, সেটা তো লাগবেই। অভিনেতা তুমি যে কোনো চরিত্র বা এই ধরনের চরিত্র হলে তো আরোই লাগবে, হিস্টোরিক্যাল বা চরিত্র হলে অভিনেতার প্রস্তুতির জায়গাটা মারাত্মক স্ট্রং হতে হবে। কিন্তু প্রস্তুতিটা শুধু তাকে নিয়ে পড়াশোনা নয়, তার বাইরেও তুমি যে কিভাবে অন্য সময় প্রস্তুত হচ্ছ, ভালো সিনেমা দেখে বা ভালো বই পড়ে বা ভালো গান শুনে, ভালো কবিতা পড়ে কিভাবে হচ্ছে, এটা বলা সম্ভব নয়। ব্রেনে এমনভাবে ওগুলো ঢুকে যায় না তোমার মস্তিষ্কে, যে তোমার যে কোনো ভালো কাজে সেগুলো সাহায্য করে। তোমাকে ইনপুটটা দিয়ে যেতে হয়, কম্পিউটারে রাখার মতো আর কি। মানে তোমার যত ভালো জিনিস থাকবে মাথায়, মানে কোট অ্যান্ড কোট ভালো বলছি, ভালো খারাপ তো আবার সাবজেক্টিভও, তো সেটা যত থাকবে তত তুমি তোমার যে কোনো ভালো অভিনয়ে সাহায্য করবে। আচ্ছা দিদা, কখনো মনে হয় লক্ষ্মী ছানা যদি জীবনে না আসতো, তাহলে নীল মুখোপাধ্যায় হওয়াতে সেটা মনে হয়, সেটা 100, মানে আমি একদমই স্বীকার করি আজকে। লক্ষ্মী ছানা আমাকে যে ভালোবাসা দিয়েছে অনুষ্ঠানটা, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই অনুষ্ঠানটা যে 12-14 বছর চলবে, মানুষের এত ভালোবাসা পাবে, এটা কারোর ধারণাই ছিল না আমার। বাচ্চাদের সাথে এত আত্মিকভাবে মিশে যেতে, ওটা আমি নিজেও খুব একটা জানতাম না, এটা আমি নিজেও খুব যে জানতাম তা না, আমি আবিষ্কার করেছি করতে গিয়ে। এবং এই অনুষ্ঠানটা আমার কাছে সত্যিই মানে প্রাণের প্রিয়, অনেক মানুষের কাছে প্রাণের প্রিয়। অতি অবাক লাগে, আজকে কালকেই একজন বলছিলেন আমাকে যে আমাদের যে অলোকদা অভিনয় করেন পুলিশ, যার ছেলে এখন লন্ডনে, সে নাকি লক্ষ্মী ছানায় গেছিল, এবং তার বাবা তাকে বলেছে, তো সে লক্ষ্মী ছানার সঙ্গে আমি পাঠ করছি এখন পরশুরাম সিরিয়ালে, তো বললো কেমন, সে আগের মতোই আছেন, এসব জিজ্ঞেস করেছে। মানে এইসব, এরা বড় হয়ে গেছে জেনারেশন, যারা সব 2002-এ শুরু হয়েছিল। লক্ষ্মী ছানা আমার জীবনে একটা বড় প্রাপ্তি,
এবং মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং আরেকটা জিনিসও, এটা সত্যি কথা, লক্ষ্মীছানের মতো অনুষ্ঠান, মানে এটা আমি আজীবন বলে যাব, আর দ্বিতীয় হয়নি। না, সেটাই। আর দ্বিতীয় হয়নি সারা ভারতবর্ষের টেলিভিশনের নিরিখে। তুমি যদি মানে হিসেব করে দেখো যে একটা অনুষ্ঠান মানে এরকম সরল, অনেস্ট, কোনো মারপ্যাচ নেই, কোনো জাগলারি নেই, কিচ্ছু নেই, জাস্ট আউটডোরে গিয়ে 3টে ক্যামেরা নিয়ে জাস্ট বাচ্চা একটা অ্যাঙ্কার, গানও করতে, গিটার বাজিয়ে। সেটা আমারই আইডিয়া ছিল। তো পরিচালক আমাকে ছেড়ে দিয়েছিলেন, অনুপম দা বলেছিলেন তোমার যেটা ভালো লাগে তুমি করো। স্ক্রিপ্ট ছিল না তো কোনো, প্রথম কোনো কাজ স্ক্রিপ্ট ছাড়া, নো স্ক্রিপ্ট, জাস্ট আমাকে বলেছিলেন এই 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 এবার তুমি করো। প্রশ্নগুলোও যে কি করব সেটা আমি প্রথমে জানতাম না, আস্তে আস্তে অনুষ্ঠানটা হতে 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 বন্ধুর মতো কথা বলতে 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 বুঝেছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরমভাবে বাচ্চারা কথা বলতে পারে, এরমভাবে ওরা বলতে চায়, ওরা ওদের ভেতরে প্রেশারটা ওরা রিলিজ করতে চায়। সো ইট বিকামস এ ফেনোমেনন আর কি, মানে সেটা। আচ্ছা, এই বাচ্চার প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞেস করি, বাবা হিসেবে ছেলের কাছে কতটা বন্ধুত্বপূর্ণ, নাকি একদম বাবা নীলদা কেমন? না না না, আমি একেবারেই খুবই বন্ধুর মতোই, বেশিটাই বন্ধু, বরঞ্চ ও আমাকে বেশি ডমিনেট করে। তো আমি সবসময়, ও মিউজিক, খুব ভালো মিউজিশিয়ান, তো আমি চাই ও নিজের জগতে আরও বেশি এগিয়ে যাক, প্রচণ্ড মানে শেখার চেষ্টা করে, শিখছে, অভিনয় করছে, এবার ও যেটা ভালোবাসবে সেটাই করবে, আমার আর কিছু বলার নেই। মানে ও মূলত ওর মানে ওই বেশি প্রেসারে রাখে আমাকে। আচ্ছা, তোমাদের একটা পারিবারিক একটা লেগেসি আছে যে অভিনয়ের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ছেলেদের মিউজিকেরও একটা বিষয় রয়েছে। হ্যাঁ, না, ও মিউজিকটা যেহেতু পছন্দ করে, ও অসম্ভব ভালো গিটার বাজায়, গান গাওয়ার চেষ্টা করছে, অভিনয় করেছে, করেনি যে তা নয়, তো অনেকগুলো নাটকেই করেছে। এইবারও নিজেও একটুখানি কনফিউজ যে আমি প্রফেশন হিসেবে কোন দিকে যাব। আমি বললাম যে কনফিউশনের কিছু নেই, যেদিকে মন চায় সেভাবেই যাওয়া, অত প্ল্যান প্রোগ্রাম করে মানে অত হয় না বোধহয় জীবনে, হয় নিশ্চয়ই হয়, একটা ডাক্তার হতে গেলে তার একটা প্রক্রিয়া আছে, পরীক্ষা আছে, ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি হওয়া নিশ্চয়ই, কিন্তু শিল্পীদের জীবনে না বলা খুব মুশকিল, খুব মুশকিল, কিন্তু তাকে ওই প্রস্তুতিটা নিয়ে যেতে হবে। ও যদি বাজনদারও হতে চায় ভালো, সেই প্রস্তুতিটাও ওকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা। অমিতদার কাছেও গিটার শেখে ভালো, খুব সুন্দর ব্লুজ বাজায়, এবং সে নাটকে বাজিয়েওছে, এবং অভিনয়ও পারে, যথেষ্ট ভালো পারে, এবং ওর মধ্যে সেই সেন্সটা আমি দেখেছি অবজার্ভ করে। এবার সেটাকে যদি আরো এনরিচ করতে চায়, করবে করবে। তোমার ফ্রি হ্যান্ড, যেটা ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আমার কোনো মানে একেবারেই কোনো জোর জবরদস্তি না। আমি অ্যাডভাইস দিতে পারি, উপদেশ দিতে পারি, তুমি মানবে কি মানবে না তোমার ব্যাপার। আচ্ছা, এই যে তুমি যেটা বলছিলে যে একদম স্ক্রিপ্ট ছাড়া একটা শো টেলিভিশনে, তার পরবর্তী সময় সত্যি আর এরকম কোনো শো হয় এখন স্ক্রিপ্ট ছাড়া কাজ করব সেটা ভাবা যায় না, বা অনেক অনেক ক্ষেত্রে অনেক অভিনেতারা ভাবতে পারে না স্ক্রিপ্ট অনুযায়ী কাজ হয়, সেটা ডিরেক্টরের মতামত সবটা মেনেই সবকিছু দিয়ে। টিভির বিবর্তনটা তুমি কিভাবে লক্ষ্য করলে? এখনো তুমি টিভি করছো, মানে সেই সময় টিভির বিবর্তন যেটা হয়েছে, আমি বলছি টিভির কন্টেন্ট ওয়াইজ টিভির বিবর্তন ভালো হয়নি একেবারেই, কন্টেন্টটা একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের সময় যে বৈচিত্র্য ছিল কন্টেন্টের, উপন্যাস হচ্ছে, ওদিকে ছোট গল্প হচ্ছে, ওদিকে মৌলিক গল্পও হচ্ছে, এই যে সব কিছু মিলিয়ে এই যে তার বৈচিত্র্য এবং তার ক্যানভাসটা এত বড় ছিল, এত ভালো ছিল, অভিনেতাদের পক্ষেও তারা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পারছে, কি না কি চরিত্রে অভিনয় করেছি, বাপরে, বলতে শুরু করলে ইন্টারভিউ শেষ হবে না, মানে ভাবা যায় না। মানে আমি যখন একক দশক শতক করছি বিমল মিত্রের সদাব্রত মেন চরিত্র, মানে যেটা উত্তমবাবু করেছিলেন, তো মানে সেই চরিত্র আজকাল দিনে কেউ ভাবতেই পারে না যে টেলিভিশনে হবে। টেলিভিশন কোথাও একটা তার গ্ল্যামার বেড়েছে, টাকা বেড়েছে, সেট বেড়েছে, পোশাকের চাকচিক্য বেড়েছে, গয়নাগাটি বেড়েছে, কিন্তু ভেতরটা একটু উইক হয়ে গেছে বলে এটা আমার ধারণা। দেখো, এটা আমার ধারণা, অন্য কেউ আমার সঙ্গে দ্বিমত হতেই পারে, কিন্তু আমি যে টেলিভিশনের গোড়া থেকে আছি, তো একদম গোড়া থেকে, প্রায় গোড়া থেকে, যোচন জেঠু তার আগে শুরু করেছেন 13 পার্বণ, তারপরে আমি আসছি আরো একটু পরে, কিন্তু এত এই যে বিভিন্ন ধরনের কাজ না পেলে অভিনেতার তো বিবর্তন হবে না। আজকে যারা অভিনয় করছে তারা মূলত একই পরিকাঠামো, একই ধরনের চরিত্র করে যাচ্ছে, মূলত একটু আধটু চেঞ্জ হয়, তো তাদের বৈচিত্র্য, তাদের পরীক্ষাটা কোথায় হচ্ছে অভিনেতা হিসেবে? তুমি সে সব ধরনের চরিত্র করতে পারো, হিরোই বলছি, হিরো তো সব একরকম হয় না, নানা রকমের হিরো হয়, তাই না? একজন নকশাল আন্দোলনকারীও হিরো হতে পারে, একজন ব্যুরোক্র্যাটও হিরো হতে পারে। এই যে তুমি চরিত্র পাচ্ছ কোথায়? সবাই তো একই একটা পরিকাঠামোর মধ্যে ঘোরাফেরা করছে, একটু আধটু চেঞ্জ হচ্ছে, খালি এই মুখটাই পাল্টে যাচ্ছে, সধবা থেকে বিধবা হচ্ছে, বিধবা থেকে বৌদি হচ্ছে। মানে আমি বলছি, মানে এটাকে আমি ছোট করছি না, আমি বলতে চাইছি যে হয়তো সময়ের প্রয়োজনে
চ্যানেলের কর্মকর্তারা মনে করেছেন বা কোথাও মনে করেছেন যে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, যেটা বিগত 10 বছরে সেই প্রক্রিয়াটা চলতে 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 আজকে কিন্তু কন্টেন্ট একটা জায়গায় কোণঠাসা হয়ে যাচ্ছে এবং তার ফল ভুগছে কিন্তু, আমি তাই দর্শকদের কথা বলতে পারবো না, দর্শকরা নিশ্চয়ই নিজেরা বলতে পারবে, নিশ্চয়ই দর্শকদের একাংশ সেটা ভুগছে, কারণ তা যারা দেখেছে দীর্ঘদিন থিয়েটার বলছে টেলিভিশন, এবং অভিনেতা অভিনেত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কিন্তু শেখার জায়গাটাও বন্ধ হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। যে চরিত্রগুলো করে এসছো এবং এখন যে চরিত্রগুলো করছো বা যে ধারাবাহিক করছো সেগুলো হিট চরিত্র, না হিট হলেও কি বলতো, ওইটাই বলছি কি অভিনেতা না, ওইটাই বলছি একটা সময় গিয়ে আটকে যাচ্ছে কোথাও, মানে তার আর খোলতাই হচ্ছে না। তুমি যদি একই আঁকা এঁকে যাও, ক্যানভাসে রোজই একই রং বলো, একটা সময় গিয়ে একঘেয়েমি আসতে বাধ্য, তোমার মনোটনি আসতে বাধ্য। তুমি কত একটা সময় গিয়ে তো লাগবে, এই জন্য আমি তো বহুবার টেলিভিশন ছেড়ে দিয়েছি, আবার ঢুকেছি, আবার ছেড়েছি, ওইটা কাটানোর জন্যই মানে ছেড়ে দিয়েছি। কিন্তু ছেড়ে দেওয়া মানে আমার একটা অর্থনৈতিকভাবে অনেক একটা চাপ পড়ে। এবার সিনেমাতে বরঞ্চ তুলনায়, তাও সিনেমাতে যে সবসময় ভালো চরিত্র পাচ্ছি তা না, অনেক সময় পছন্দ হচ্ছে না, তাও সিনেমা বলে করছি, বা আমার বন্ধু বলেছে বলে করছি, কিন্তু সেটাও আস্তে আস্তে এবার কমিয়ে দিতে হবে বলে আমার ধারণা। বরঞ্চ ওয়েব সিরিজে যেটা হয়, ওয়েব সিরিজে ওইখানে টেলিফিল্মের মতো বড় টেলিফিল্ম, মানে 8টা এপিসোডের টেলিফিল্ম যেমন 1.5 ঘন্টা 2 ঘন্টায় হয়ে যাবে, টেলিফিল্মগুলো করে সিনেমার আস্বাদ কেন পাওয়া যাবে? তোমার জার্নিটা শেষ হচ্ছিল, তুমি চরিত্রটা বুঝতে পারছো, সিনেমার মতোই তো টেলিফিল্ম, ওই জন্য নাম, দূরদর্শনের জন্য সিনেমা। সেগুলো অনবদ্য কাজ সব হয়েছে, প্রেমচন্দের গল্পে কাজ করেছি, বড় ঘরের মেয়ে, এইসব চরিত্র সব, মানে এগুলো বললে এখন আফসোস হয় ভীষণ। তারপরে এখন শুধু এবার হাতে রইল সিনেমা বা ওয়েব সিরিজে কিছু কিছু ভালো কাজ হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু সেটাও একটা আবার সেই কোথাও মনে হচ্ছে ওই টিআরপি বা কিছু একটা চক্করে পড়ে, থ্রিলারের চক্করে পড়ে, বা কিছু একটা এইটা মানুষ খাবে, এই যে একটা মানুষ খাবে বা এটা মানুষ গিলবে বা এটা মানুষের বেশি পছন্দ হবে, এই স্ট্র্যাটেজি এটা কে ঠিক করতে পারে পৃথিবীতে? কেউ পারে না। শোলে যে এত বড় ব্লকবাস্টার হবে অল টাইম, এটা কি আমি শিল্পী ভেবে করেছিলেন? আমার মনে হয় না সেলিম জাভেদও ভাবেননি, আমার কখনোই মনি দিওয়ার যখন লিখছেন, আমি কমার্শিয়াল ছবির কথাই বলছি, সত্যজিৎ রায়ের ঋত্বিক ঘটকে যাচ্ছি না, তুমি ভাবছেন ইনফ্যাক্ট বেদের মেয়ে জ্যোৎস্নাও যে এত বড় হিট হবে, বেদের মেয়ে জ্যোৎস্নার প্রযোজকও ভাবেননি। সুতরাং এগুলো না ওরকমভাবে ভেবে হয় না, অবশ্যই আমরা চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আবার হিন্দির জগৎ বা সাউথের জগৎটা এত বড় হয়ে যাচ্ছে, ওরা যে এত কন্টেন্ট নিয়ে কাজ করছে, তো তার ফলে এখন বাংলার আবার ওটিটি কন্টেন্টগুলো আবার কোথাও একটা কুক্ষিগত হয়ে যাচ্ছে বলে মনে হয়, একই জায়গায় ঘোরাফেরা করছে। নিশ্চয়ই আবার বদল আসবে, হয়েছে কতগুলো কাজ, আমি তার মধ্যে তানসেনের তানপুরোটা করে খুবই আনন্দ পেয়েছিলাম, ওরা একটা মিউজিক্যাল ভাবনা, মিউজিক্যাল ক্যানভাসে, আর মিউজিক্যাল আমি খুব পছন্দ করি, তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছিল কাজটা করে। প্রথম পার্টটা বেশি ভালো লেগেছিল, দ্বিতীয় পার্টটাও ভালো, কিন্তু ভালো দুটো মিলিয়েও আমার ভাবনাটা খুব ভালো লেগেছিল। খরচাপাতি একটু বেশি বোধহয় ছিল সেটা, মিউজিক্যাল যেহেতু। এরকম কতগুলো এবং আরও কতগুলো ওটিটিতে ভালো কাজ হয়েছে, ব্যোমকেশ নিয়ে ভালো কাজ হয়েছে সেগুলো, এবং অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী উঠে এসছেন। কেন উঠে আসছে অভিনেতা অভিনেত্রী ওটিটি থেকে? কারণ তারা না জার্নিটা বুঝতে পারছে, যে ভালো অভিনেতা তার মধ্যে সে তার অস্ত্রগুলো প্রয়োগ করতে পারছে। এবার তুমি মেগা সিরিয়াল একটা কোথাও সে তাকে মানে বলে দেওয়া হচ্ছে এইটাই, ব্যাস এইটুকুই, তার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করি যে যদি ওই বন্ধনের মধ্যে থেকেও যদি আমি নিজের মাথা থেকে কিছু ইম্প্রোভাইজ করে ভালো কিছু করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমার এখনো আছে। আমি এত বছর 32 বছরের উপর টেলিভিশন করছি, এখনো আমি খুঁজি যে সিনটা বেশি ভালো লাগে। সব সিন তো সমান ভালো হতে পারে না, বা সেটা হওয়া কথাও না, আমি যে সব অভিনয় কি ভালো করতে পারছি সমান, কিন্তু কোথাও ওই সার্চটা রাখা আর কি। কিন্তু এই যে নতুন যারা আসছেন তাদের মধ্যে তো সার্চের ইচ্ছেটা চলে যাচ্ছে, তারা তো সেই জায়গাটাই পাচ্ছে না, তারা মনে করছো আমার টিআরপি ঠিক আছে মানে আমি ঠিক আছে, সেটা কিন্তু নয়। ওই জন্যই যখন টিআরপি থেকে কন্টেন্ট যিনি লিখছেন, স্নেহাশিস দা এত বছরের একজন প্রযোজক লেখক, তার দীর্ঘ ইতিহাস, বাংলা কমার্শিয়াল ছবিতেও হিটিট ছবি দিয়েছেন, হিটিট সিরিয়াল দিয়েছেন, 25 বছর ধরে তার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার অসীম কৃতিত্ব। কিন্তু এবার প্রত্যেক মানুষেরই এত বছরের যে সাকসেস, এবার সাকসেসের পেছনে ছোট্ট ছোট ফেলিয়ার থাকবেই, নাহলে তো তোমার স্ট্যাগন্যান্ট হয়ে যাবে সাকসেসটা। ফেলিয়ার থাকতেই হবে, সবার জীবনে থাকে। পরিচালনা এখন মঞ্চ ছাড়া বা থিয়েটার পরিচালনা, হ্যাঁ, সময়ের অভাবে আমি সিনেমা স্ক্রিপ্ট পড়ে আছে, না আমি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, কিন্তু কবে করতে পারবো জানি না। ফাঁকি মেরে তো করা সম্ভব না ওরমভাবে, কারণ অভিনয়ের এত চাপ আছে, তারপর নিজের দল চেতনাকে এত বছর ধরে চালিয়ে নিয়ে যাচ্ছি, তাকে চালিয়ে নিয়ে যাওয়ার কাজ,
সেইটাকে সামলে এখনো মানে আমার একটা 4-5 মাসের ছুটি নিতে হবে তাহলে সব কিছুতে, সেটা পরিকল্পনা করে উঠতে পারছি না। আমি থিয়েটার থেকে এই যে 7 বছরের প্রায় 7 বছরের একটা বিরতি ছিল তোমার, সেটা কেন ছিল? সেটা ছিল তার কারণ হচ্ছে আমি তখন চেতনায় যেহেতু অভিনয় করতে পারছিলাম না নানান কারণে, যে 2007 থেকে 10 এরম সময়টা, এবং আমি তখন প্রায় একসাথে 4-5টা মেগা সিরিয়াল, তখন এই এইগুলো আসেনি, স্যাটেলাইট জলসা আসেনি, এগুলো তখন আসেইনি, তখন দূরদর্শন আর জি আলফা চলছে। তখন আমি একসাথে এতগুলো আমার অর্থের প্রয়োজনে এতগুলো কাজ করতাম, আমার মনে হচ্ছিল আমি সিরিয়ালটাই মন দিয়ে করি, বা যেটুকু সিনেমা পাচ্ছি, 3 ইয়ারই কথা সেই সময় শুটিং হয়, তো আমি না ওইটাকে প্যারালালি পাচ্ছিলাম না ব্যালেন্স করতে। তাহলে এদিকে হয় এটা ফাঁকি পড়ে যাবে, না থিয়েটারও ফাঁকি পড়ে যাবে। কারণ বাবারা যেভাবে কাজ করতেন দীর্ঘদিন, 8 মাসের রিহার্সাল, 1 বছর, সেটা আমার পক্ষে তখন সম্ভব না। হ্যাঁ, সেইটা পারতাম না, আমার সঙ্গে সংঘাত লাগতো, যে কারণে আমি তিস্তাবারের বৃত্তান্তর মতো অত ভালো নাটকেও সুমন মুখোপাধ্যায় অভিনয় করতে পারিনি, কারণ তখন আমাকে হায়দ্রাবাদ যেতে হচ্ছিল। আচ্ছা, একটা কথা বলো, অভিনেতা, থিয়েটার কর্মী, অবশ্যই একদম পরিচালক, নাট্য পরিচালক, এবং এই যে এতগুলো নিজের সত্তা রয়েছে, তার মধ্যে থেকে নীল মুখোপাধ্যায় হওয়ার জন্য তোমার মানে লড়াইটা কিরকম ছিল, স্ট্রাগলটা কিরকম ছিল? লড়াই তো মানে আমি ওই জন্যই বলছি আমার আলাদা কোনো, সেটা তো আর পরের প্রথম পর্যায়ে ছিল। আমি অভিনেতা, প্রফেশনাল অভিনেতা হওয়া তো চারটিখানি কথা না, আমি কি করে হব আমি নিজেও জানতাম না, আমি দেখতাম, করতাম, কিছু ভেবে করিনি মানে অভিনয়, কিন্তু অভিনয়টা আমি এনজয় করতাম। তারপর যখন আমি সিটি অফ জয় সিনেমাটা করি, যেটা বলছিলাম তো প্রথম সিনেমা, ওখানে যখন ওয়ার্কশপটা করি, সেইটা আমাকে একটা অদ্ভুত ইন্ধন দেয়, যে অভিনয় একটা খনির মতো, অভিনয় সমুদ্রের মতো, মানে এত তার বিস্তার, তুমি যদি মন দিয়ে অভিনয় করো, মানে এবার জনপ্রিয়তাটা তো আমার হাতে নয়। লক্ষ্মী ছানা যা একটু আগেও বলছিলাম, অতটা লক্ষ্মী ছানা যদিও অভিনয় নয়, এটা অ্যাঙ্কারিং, ওটা আমার ব্যক্তি সত্তা। এইবারে আস্তে 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 অভিনয়ের প্রতি আমি অভিনয়ের প্রেমে পড়তে শুরু করি। সেখান থেকে যে টাকা রোজগার হবে বিরাট, আমি বাড়ি কিনবো, গাড়ি কিনবো, এইসব তো মাথায় থাকার কথাই নয়, ছিলও না, কোনো কালে ছিল না, কোনো কালেই ছিল না। তারপর দেখলাম আস্তে আস্তে হ্যাঁ, অভিনয় করেও রোজগার করা যায়, তাহলে রোজগার, তার মানে আমি আস্তে আস্তে তখন আমি অভিনয়টা আরও শানিত করার চেষ্টা করেছি, বিভিন্ন থিয়েটারে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি, একটা সময় গিয়ে করিনি, আবার ফিরে এসেছি, কারণ আমার মনে হয় যে থিয়েটারে ফিরিয়ে না আসলে আমার পচন হয়ে যাবে কোথাও, আমার ধার কমে যাবে কোথাও। ফিরে এসেছি, যেটা দেবেশদার ব্র্যান্ড নাটকের কথা বললাম, তারপর তো চেতনার দীর্ঘদিনের ইতিহাস, এবং আমার নাট্য পরিচালক সত্তাটা তখন কোথাও একটা প্রস্ফুটিত হয়ে উঠলো যখন চেতনার প্রয়োজনে আমাকে এই দীর্ঘ 10 বছরে 10টা নাটক ডিরেক্ট করতে হয়েছে। এবং সেই সময় আমার যে এতদিনকার যে শিক্ষা, আমি যে এতজনের সঙ্গে কাজ করেছি, সেটা সুমন মুখোপাধ্যায়, সেটা দেবেশ চট্টোপাধ্যায়, অবন্তী চক্রবর্তী, কি অঞ্জন দত্তর কথা তো আগে বলতেই হবে। অঞ্জন দত্ত আমার প্রথম মেন্টর, অফকোর্স, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরা আমার কার নাম মিস করলাম, কি অর্পিতা ঘোষ, যাদের সঙ্গে আমি কাজ করেছি আর কি, তারা পরিচালক, আমি মঞ্চের কথা বলি, তা সবারই একটা কোথাও সবার থেকে তো যেটা আমার পছন্দ আমি সেটাই নেব। সেই শিক্ষাটা নিয়ে আমার সমস্ত শিক্ষার যে মিশেলটা, সেটা আমি ঘাসিরাম কোতোয়ালে প্রথম আমার যে পরিচালনার কাজ, সেটাই দেওয়ার চেষ্টা করেছি। তারপর যত পরিচালনা করেছি সেটা আস্তে 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 নিজেকে আরও শানিত করার চেষ্টা করেছি, আগের ভুলগুলো ঠিক করার চেষ্টা করেছি, বা আরও নতুন কিছু, মানে এক একটা নাটক তো এক এক রকমভাবে তুমি দেখবে তার ভিজুয়াল তৈরি, সব নাটক তো সমানভাবে ডিরেক্ট হয় না, নাটকটা টেক্সটার উপর ডিপেন্ড করে। মিউজিক্যাল হলে একরকম, নন মিউজিক্যাল হলে একরকম, মানে সামাজিক সম্পর্কের বা রাজনৈতিক প্রেক্ষাপটে নাটক হলে একরকম, ঋত্বিক ঘটকের জীবনী হলে একরকম, সো এগুলো পাল্টে যায়, পরিচালকের দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়, কিন্তু বেসিক জায়গাটা একটা জিনিসই থাকে, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা, করা। সেই জায়গাটা আমার কোথাও মানে সিরিয়ালে আমার মনে হচ্ছে কোথাও হারিয়ে যাচ্ছে। মানুষ দেখছে বটে, কিন্তু দেখার জন্য আগে যেমন একটা মানে ক্রেজ ছিল আর কি, মানে ওরে বাবা, মানে সিরিয়াল নিয়ে রীতিমতো আলাপ আলোচনা হতো। এখন সেটাকে সেটা আমি যারা অনেকে সিরিয়ালকে অবজ্ঞার চোখে দেখে, আমি একেবারেই দেখি না, আমি সবসময় সিরিয়ালকে আমার শিক্ষার জায়গা হিসেবেই দেখি। এবং যে মানুষগুলো এতদিন ধরে সিরিয়ালকে এই জায়গায় নিয়ে গেছেন তাদেরকে, এবং কিছু কিছু মানুষ বলবে কী করে করেন, আমাকে আমার একজন ডাক্তারবাবু বলছেন, আপনি এত ভালো থিয়েটার করেন, আপনি সিরিয়াল করেন কেন, আমায় জিজ্ঞেস করেছে, নাম বলছি না ডাক্তারে, আমি আপনি কি বেছে বেছে অপারেশন করেন? না, এই অপারেশনটা ভালো না, এই রুগীকে দেখতে ভালো নয়, করবো না, কথার কথা বলছি, না এই রুগীটা একটু বেটে, তাহলে করবো না। তো
হ্যাঁ ঠিক আছে সে আর কিছু বললো না তারপর যুক্তি। তো ওটা মানে এবার মুশকিল হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হ্যাঁ সত্যি তার সিরিয়াল যদি তোমার পছন্দ না হয়, যার পছন্দ হচ্ছে সে দেখবে, তোমার হাতে তো সুইচ আছে রে বাবা। তোমার আমি বলছি পছন্দ না হলে টিভিটা বন্ধ করে দাও। তোমাকে আগ বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখে বিরাট জ্ঞান দিয়ে তুমি পারবে, একটা লোকে পারবে, একটা লোক 25 বছর ধরে একটা এত কৃতিত্বের সঙ্গে কাজ করেছে, মানে এবার ভুল ত্রুটি হবেই, সব কাজ সমান ভালো হতে সত্যি দ্বারা সব ছবি সমান ভালো বানাননি রে বাবা, ওরে বাপ রে বাপ। তো মানুষ মানে এতই আবার আমি আমার যেটা বক্তব্য হচ্ছে সিরিয়ালের কন্টেন্ট ওয়াইজ, সেটা আমি বলছি স্ট্রংলি বলছি, কন্টেন্টটা কোথাও আটকে গেছে। আচ্ছা তুমি যখন এই যে টিভি শুরু করছো বা অ্যাঙ্কারিং দিয়ে বলো বা অভিনয় দিয়ে, যে পরপর সুযোগ আসাটা, সেইটা কি স্মুথলি ছিল, জার্নিটা মসৃণ ছিল? আমার কাছে অলমোস্ট ছিল আর কি, খুব বেশি হয়নি। অবভিয়াসলি টাকার অঙ্ক অনেক কম ছিল, আস্তে 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 টাকাটা আজকে মানে আজকে এই জায়গায় পৌঁছতে মানে মানে দেখো না কত অর্ধেক চুলই উঠে গেছে, যাক গিয়ে সেটা না, খুব বেশি মানে কাজের অভাব আমার হয়নি, মনে পড়ছে না। খুব হয়েছে, এক একটা ফেজ গেছে 5-6 মাস হয়তো গেছে, একদম যে যায়নি তা নয়, কিন্তু খুব বেশি হয়নি। আর আমার খুব একটা লোভ ছিল না, আমি আস্তে 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 নিজেকে তৈরি করেছি। আমার নিজের গাড়ি নিয়েও লোভ ছিল না, আমার যখন মনে হয়েছে যে আমি পারবো তখনই করেছি। শো অফ আমার কোনোদিনই ছিল না, কোনো আজকেও নেই। তুমি বাড়িতে এসছো আমার দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ছিল না। তার কারণ সেটা আমি যখন যাত্রাও করতে গেছি, 1 বছর যাত্রা করেছি, তারপর অসুস্থ হয়ে পড়ি কোমরের। যাত্রা মানে ইচ্ছেই ছিল যে না না ইচ্ছের চেয়ে বড় ব্যাপার টাকার প্রয়োজনটাও ছিল, কিন্তু আমি যাত্রা শিল্প খুবই ছোটবেলায় যাত্রা দেখেছি। টেলিভিশন করছিল যখন? হ্যাঁ করতে করতে সে ভয়ঙ্কর অবস্থা, সকালে শুটিং করে ঘুমোতে ঘুমোতে আবার যাত্রা করে আবার ভয়ঙ্কর ভাবে করেছি, ভয়ঙ্কর স্ট্রেন গেছিল। আচ্ছা যাত্রার পরিসরটা একটু বলো যে। হ্যাঁ যাত্রার পরিসর আমি খুব এনজয় করেছি। অগ্রগামী অপেরা এখনো কাকলি আর অনল ওদের হয়ে এখন করে, গৌতম নন্দী, জি নন্দী প্রডিউসার, খুব ভালো মানুষ, খুব ভালো প্রডিউসার। এবং আমি কাকলি অনলকে যখন দেখি, মানে কি অসাধারণ তারা পারফর্মার, বাপ রে বাপ রে বাপ। এই যাত্রায় হ্যাঁ 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 অনবদ্য এবং এবং আমি যখন 2007-এ করছি, তখন ভিক্টর ব্যানার্জির সঙ্গে আমার প্রথম কাজ। ভিক্টরদার সাথে আমার সিনেমা করা হয়নি, সিরিয়ালও করা হয়নি, মানে আই এনজয়েড ইট, মানে প্রচণ্ড উপভোগ করেছে। অনেকে আমার ভয় দেখিয়েছিলেন, ভিক্টরদা ওই করে দেবে এই করে দেবে, মানে বলছি আর কি, কিন্তু ভিক্টরদা ওয়াজ সুপার। এবার যাত্রায় ওই যেটা, যে প্রসঙ্গে যাত্রা কথাটা হঠাৎ করে এলো, কথা বলতে গিয়ে এলো, সেটা হচ্ছে যাত্রায় যেদিন প্রথম দিন রিহার্সাল গেছি, কাশী বিশ্বনাথ মঞ্চ, এখন বন্ধ হয়ে গেছে, তখনও বন্ধ হয়ে গেছিল। আমি গেছি, আমি যেখানে হলের সিট যেরকম হয় সিটে আমি বসেছি, যিনি নায়ক বলি ওখানে বসবেন না, আপনার জন্য আলাদা টেবিল, চেয়ার, টেবিল ল্যাম্প সব করা আছে। মানে যাত্রার একটা অদ্ভুত হায়ারার্কি আছে, যে যে হিরো সে এখানে বসবে, সে এই চা খাবে, এই বিস্কুট খাবে, বা মানে অন্যদের যে ছোট করার ব্যাপার নয়, কিন্তু এই শ্রেণীবিন্যাসটা আছে। কিন্তু শ্রেণীবিন্যাসে তো আমি বিশ্বাসী নই, আমি ওইভাবেই কোনোদিনই, এবার কোনোদিনই হয়নি আমার কারোর সাথে। যারা যাত্রা আমার সাথে করেছেন তারা আমাকে এখনও মনে রেখেছেন, ভালোবাসবেন, কারণ আমি কোনোদিনই আমার ওদের নিজেদের শ্রেণীবিন্যাস করতে হয় হয়তো কোনো কারণে, আমার কাছে ওই শ্রেণীবিন্যাস কোনোদিনই মনে হয়নি। আমি যার সাথে পাঠ করবো তাকে কি মানে মানে আমি যে মানে আমি তার সাথে শেয়ার করে খেতে পারি, আমার কোনো অসুবিধা নেই তাতে, অসুবিধা কি? টেলিভিশনের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসটা লক্ষ্য করো? টেলিভিশনের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস টেলিভিশনে দেখো আমাকে খুব একটা মানে আমি না খুব মানে আমাকে যদি কেউ অসভ্য ব্যবহার করে, কেউ বাজে ব্যবহার করে, আমি সে কাজও ছেড়ে দিতে পারি, আমি তাকেও ধূলিসাৎ করে দিতে পারি। বাজে ব্যবহার আমি নিই না। আর আমি যদি কোনো ভুল করি, আমি সঙ্গে সঙ্গে তার জন্য দুঃখ প্রকাশ করি, সরি বলতে আমি 100 বার রাজি আছি। কিন্তু আমার সাথে যদি কেউ যদি অন্যায় করে, এই সম্প্রতিও একটা ঘটনা ঘটেছিল, আমি বলবো না সেটা, আমি সঙ্গে সঙ্গে আমার কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ মানে সেটা খুব একটা বড় ব্যাপার কিছু নয়, না ধারাবাহিকের শ্রেণীবিন্যাস নয়, ধারাবাহিকের শ্রেণীবিন্যাস করতে গেলে ধারাবাহিকে তোমাকে তো বাধা মেকআপ রুম আছে, অমুক আছে, তিন আছে। এবার আমরা এখন আমি তো অবভিয়াসলি সিনিয়র আর্টিস্টের মধ্যে পড়ছি, আমার মধ্যে সিনিয়র জুনিয়র আছে। বড় ব্যাপার হচ্ছে তোমার নিজের জায়গা তুমি কি তৈরি করেছো, কতটা তোমার অবদান কি। সিনিয়র আর্টিস্ট প্রচুর আছে যারা দীর্ঘদিন ধরে করছে, সবই কি যে তাকে কি যে করেছে সে নিজেও জানে না, মানে নাম বলতে তো পারবো না, প্রচুর সিনিয়র, আমার থেকেও সিনিয়র আছে। সিনিয়র ডিগ্রি কোনখান দিয়ে বিচার হয়, তোমার কাজ, তুমি কি কাজ করেছো, কি অবদান করেছো, মানে কতটা তুমি মানে কতটা দিয়েছো তোমার ইন্ডাস্ট্রিকে, দিতে পেরেছো বা দেওয়ার চেষ্টা করেছো, সেটাই বলছি। আর সবাই সুযোগ পায় না হয়তো। তো সেই ক্ষেত্রে এবার এখন যেটা হয়েছে, এত সবার মধ্যে এত ইগো তৈরি হয়েছে, এই ইগোটা তৈরি করছেই হচ্ছে, এটাই বলছি আজকের পরিকাঠামো,
যে আমার সিরিয়াল টিআরপি 1.5 বছর 3 বছর চলেছে, মানে আমার মার্লান ব্র্যান্ডের উপরে আমি। সোফিয়া লোরেন কোথায় যায়, কি তারা কি করতেন, নাম বললেও শুনবো না হয়তো, কি সন্ধ্যারানী পাঠ করতেন, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওনার নাম তুলসী চক্রবর্তী না। আর আমি বলছি যে এত ইগো হয়ে যাচ্ছে নতুন জেনারেশনের, তারা অত্যন্ত ভালো ছেলেপুলেও আছে, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে বলছি না, কিন্তু তোমাকে না ভাবতে হবে যে উত্তম কুমারও নিজের ইগোকে কন্ট্রোল করে কীভাবে উত্তম কুমার হয়েছেন, বা অমিতাভ বচ্চনও সেটা প্র্যাকটিস করেন। তারা কোন মাপের জায়গায়, তুমি ভাবতে হবে তুমি কে, তুমি কি করেছো। আমি নিজের ক্ষেত্রেও বলছি সেটা, যে আমার জন্য সিরিয়ালটা এত বছর হিট হয়েছে, যে আমি হচ্ছি সর্বে সর্বা, আমি ছিলাম বলেই, আমার মুখটা ছিল বলেই সিরিয়ালটা হাতির মাথা হয়েছে। আগে একটা সিনেমা হিট করিয়ে দেখাও, একটা সিনেমা তুমি একক প্রচেষ্টা হিট করিয়ে দেখাও, মানবো, আমি অবশ্যই দেবের কথা মানবো। ভালো খারাপ সাবজেক্টিভ যে যা খুশি বলতে পারে দেব, হি হ্যাজ ট্রাইড হিজ বেস্ট ফর দ্য ইন্ডাস্ট্রি, চেষ্টা করে যাচ্ছে এখন, মানে হি হ্যাজ ডান দ্যাট, প্রমাণ করে দিয়েছে। এবার তুমি বলবে এই আমার ঠিক এই ধরনের কাজ পছন্দ না তো বই গেল, দেখো না। ধুরন্ধর দেখবে কি দেখবে না তোমার ব্যাপার, তুমি খাদান দেখবে কি দেখবে না তোমার ব্যাপার, তুমি বলবে আমি শুধু অরণ্যের দিন রাত্রি দেখবো, আমি সব দেখবো, আমার নিজের ব্যক্তিগত মত যদি চাও আমি সব দেখবো, কারণ সবের থেকেই আমার রসদ নেওয়ার আছে। আমি সবসময় একটা ঋত্বিক ঘটকের থিয়েটার করছি বলে শুধু ঋত্বিক ঘটকের সিনেমা দেখবো, এরকম ছেলে আমি নই, পরিষ্কার। তার জন্য তো আমার পছন্দ নাও হতে পারে, আর সবাইকে যে আমাকে পছন্দ হবে তার তো কোনো মানে নেই না। সুতরাং ওইটা একটা আগে না, এই যে শ্রেণীবিন্যাস বা যেখান থেকে এলো কথাটা, সেটা সিরিয়ালে এতটা ছিল না। তো আমার মতে সবারই এটা মনে করা উচিত যে আই এম নাথিং, আই এম ট্রাইং মাই বেস্ট। সিরিয়াল ইন্ডাস্ট্রিতে কিন্তু কন্টেন্ট মেকার স্নেহাশিস চক্রবর্তী, লীনা গাঙ্গুলি, যিশুদা এক সময় ছিলেন, এরাই হচ্ছে আসল, এরা আগে। তারপরে আমার অবদান যদি 1% থাকেও একটা চরিত্র জনপ্রিয় করার পেছনে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে অত হাই করার কিছু নেই। আগেকার সিরিয়াল বরঞ্চ মাচ মোর অ্যাক্টিং ড্রিভেন ছিল, অনেক বেশি অভিনেতা যদি ফেল করে রবীন্দ্রনাথের ছোট গল্পে, তাহলে সিরিয়ালটা ফেল করবে। ঠগিনী গল্পে যদি আমি যখন নায়ক করছি, আমি যদি ফেল করি, তাহলে গল্পটা দেখবে না লোক, বুঝতে পারলে? কিন্তু হতাশ হওয়ার মতো জায়গা কিছু নয়, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাবে, ডিজিটাল যুগ এসছে, জেনারেশন পাল্টেছে, বাচ্চারা পাল্টেছে। আজকে লক্ষ্মী ছানা হলে আগের মতো যে অতটা জনপ্রিয় হবে বা ওই প্রক্রিয়ায় হলে হবে, নতুন করে হয়তো ভাবতে হবে, যদি কেউ করতেন, কথার কথা বলছি। সুতরাং পাল্টে যায়, যুগ পাল্টাচ্ছে, দশক পাল্টাচ্ছে। তুমি আজকে বাড়িতে এসে আজকে এইভাবে ইন্টারভিউর কথা আমরা ভাবতেই পারতাম না আজ থেকে 15-20 বছর আগে। এখন তো এটা হয়ে গেছে, তো এখন হচ্ছে মানুষের, আমি আমার কথা তোমার মাধ্যমে বলতে পারছি মানুষকে, আগে তো এত কথা বলার অবকাশও ছিল না। আর আমি খুব একটা কথা বলা পছন্দ করি না, যে কারণে তোমাদের দেরি হলো এত, তাও আমি তুমি লেগেছিলে বলে তোমার সেটাকে আমি দিলাম, মানে কি বললাম, তোমাকে আমি সম্মান দিলাম, যে আমি এত কাজে বিশ্বাসী। খুব বেশি ইন্টারভিউ বা আগে ভালো লাগতো, আগে সত্যি, আগে যখন আনন্দবাজার পত্রিকায় বড় ইন্টারভিউ বেরিয়েছিল, আমার প্রথম বেরিয়েছিল 2004-05 বোধহয়, খুব আনন্দ পেয়েছিলাম। এখন আর খুব একটা মনে হয় না। এখন মনে হয় যে আমার থিয়েটারটা যদি মানুষ ভালো বলছে, দেখতে আসছে, ভালো বলছে, আর একজন মুখে মুখে ছড়িয়ে দিচ্ছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেইটা যদি বাঁচিয়ে রাখে, থিয়েটারটা দেখতে আসে, অত্যন্ত পরিশ্রম করে করা। সিরিয়াল নিশ্চয়ই তাদের হাতে রয়েছে, তারা দেখবে কি দেখবে না। যদি সিরিয়াল দেখেও মানুষের মনে হয় যে না, এই লোকটা এইরকম থিয়েটার করে, তাহলে দেখতে যাই, সেটা খুব ভালো দিক। সেটা আবার থিয়েটারের একটা সেকশন খুব নাক কুচকে দেখায়, স্টার বা স্টারদের থিয়েটার, মানে তারা আমার না খুব ইচ্ছেই লাগে তাদের, মানে তারা থিয়েটারের স্টার বলছে কাদের? কৌশিক সেন তো থিয়েটারের লোক রে বাবা, কাঞ্চন তো থিয়েটারের ছেলে, মানে আরো যারা যদি অনির্বাণ ভট্টাচার্য, সে থিয়েটার থেকেই আজকে সিনেমা স্টার হয়েছে। তো স্টার বলছে কেন? তারা তো থিয়েটারের লোক। তো তুমি স্টার হতে পারো না, তার দায় স্টারেরা নেবে কেন? আমি নিজেকে স্টার বলছি না কিন্তু একদম, আমি দেখো অন্য আরো অনেক নাম আছে, মানে আমার ধরো আমার এতে যেমন কাঞ্চন সাহেব করেছে, বা এই যে মানে সাহেব যদিও থিয়েটারের ছেলে নয়, এটাই হচ্ছে সাহেবকে আমি বলেছিলাম, আমার মনে হয়েছিল যে সাহেবের যেহেতু ও থিয়েটার করার ইচ্ছে আছে এবং চরিত্রটা অসম্ভব মানাবে, তাই বলেছিলাম। কিন্তু তুমি একটাও, যেটা নাসিরুদ্দিন শাহ একটা সম্প্রতি অনেকেই দেখেছে, তুমি দেখেছি কিনা জানো না, উনি বারবার বলছেন, বারবার না, উনি একটা সুন্দর কথা বলেছেন, এত ভালো লেগেছে, তুমি একটাও
সিনেমা স্টার একটা, তুমি দেখবে থিয়েটারের লোকেরা গিয়ে সিনেমা স্টার হয়েছে হ্যাঁ হ্যাঁ থিয়েটার করতে করতে, কিন্তু একটা সিনেমা স্টার দেখাতে পারবে না যে পরে এসে থিয়েটার। থিয়েটার জয়েন করেছে। সো তুমি এই যে থিয়েটারের একটা সেকশন এই নাক খুচকাচ্ছে, ও স্টার এরা ছাড়া নাটক দেখতে আসে না, বিক্রি হয় না, মানে দেবশঙ্কর হালদার কি থিয়েটার থেকেই তো স্টার, সে নিজের গুণে স্টার, ও তোমাদের নিজের মধ্যে প্রতিভা ছিল তাই সে স্টার হয়েছে, তোমার প্রতিভা ছিল না তুমি স্টার, তুমি তা বলে এই থিয়েটারের লোকেদের এই মানে না মানে কোট আনকোট ন্যাকামোগুলো একদম বিচ্ছিরি লাগে আমার। মানে কেন তোমার নাটক দেখতে, তোমার নাটক খারাপ তো বলছি না, তোমার এবার বিক্রির ব্যাপারটা তো ডিপেন্ড করে। আমি তো জোর করে লোককে আমার নাটক দেখতেই হয় বলতে পারি না। এবার লোকের পছন্দ অপছন্দের দাম তোমায় দিতেই হবে, এতে স্টারের কোনো মানে স্টারের ভ্যালু, অবভিয়াসলি স্টার ভ্যালু তখনই তৈরি হচ্ছে ধরো তোমার অভিনয় ভালো লাগে বা লক্ষ্মী ছানায় ভালো লাগতো, ও লোকটাকে আমি দেখতে চাই কিরম করে, এইখানে একটা ভ্যালু তৈরি হলো, আরেকজনের পয়েন্ট হলো, আরেকজনের 10 পয়েন্ট হলো, মানে এইভাবে তো হয় জিনিসটা। এতে রেগে যাওয়ার তো কিছু নেই। থিয়েটারে যদি লোক আসে, সেটা থিয়েটারে, আমার থিয়েটারে হয়তো লোক কম হচ্ছে, ওর বেশি হচ্ছে, কিন্তু থিয়েটারে আসছে তো, মানে ইন্ডাস্ট্রিটা তো বড় হচ্ছে, আমার থিয়েটারের লোক সংখ্যা তো বাড়ছে, রেখে যাওয়ার কি আছে। এটা প্রবীণ কিছু লোক আছে থিয়েটারে, তারা চিরকাল মানে তারা মানে কোট আনকোট অসফল অক্ষম, এটা আমি আজকে বলে দিলাম, তাতে কিছু অসুবিধে নেই, একদম 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 মানে আমাকেও সে অসফল অক্ষম বলতে পারে, তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমি সারভাইভ করে গেছি, চোখের সামনে তার প্রমাণ আছে এত বছরে। কিন্তু এই যে লোকগুলো না আজকের সোশ্যাল মিডিয়ার দৌলতে লিখে দিচ্ছে, সমালোচনা করে দিচ্ছে, অমুক করে দিচ্ছে, আজ থিয়েটারের গ্রান্ট নিয়ে এত আলোচনা হচ্ছে, হ্যাঁ সত্যি গ্রান্ট সাবসিডি খুব দরকার, তা আমি তাহলে আমি যখন সাবসিডি ছাড়া এত বছর কী করে থিয়েটারটা করলাম, কেউ তো আমার পাশে এসে দাঁড়ালো না, একজন ছাড়া, একজন দুজন ছাড়া কেউ তো বলেনি যে নীল কী করে করছে, তাহলে চেতনা কেন গ্রান্ট পাচ্ছে না, চলো আমি একটু প্রতিবাদ করি, কেউ বলেনি, নোবডি, একটা লোকও বলেনি। তাহলে আমি তো গ্রান্ট ছাড়াই করলাম এত বছর, তুমি এতদিন গ্রান্ট পেয়ে পেয়ে এমন অভ্যেস হয়ে গেছে মানুষের যে গ্রান্ট নেই বলে এখন ব্যাস বিপাকে পড়ে যাচ্ছে, থিয়েটার ইকোনমিক স্ট্রাকচারটাই পাল্টে গেছে। আমি এই নিয়ে ডিটেলে বলবো না, এটা ভয়ঙ্কর কেলেঙ্কারি ব্যাপার হবে, সেটা বলতে গেলে বলতে চাই না, কিন্তু মুশকিল হচ্ছে এই অন্যকে ছোট করার আগে নিজের দিকে দেখো আগে, অন্যকে ছোট করা, অন্যকে ব্যঙ্গ করা, তুমি অন্যের সাফল্যে রেগে যেও না। আমার থেকে আজকে সৌরভ মেটাতে 5টা পুরস্কার পেয়েছে, এটা গর্বের বিষয় হওয়া উচিত বাংলা থিয়েটারে, থিয়েটার ফ্র্যাটার্নিটি। তোমার এক্ষুনি গিয়ে ওর ইন্টারভিউ করা উচিত, তোমার পরের ইন্টারভিউটা সৌরভ তরুণাদের ওদের টিমের সাথে করা উচিত, যে জানলাগুলো রাখা শুধু মেটাটা নিয়ে, এই জানলাগুলো নাটকটা নিয়ে কি করে গেল, তার অভিজ্ঞতা কি, এই অসাধারণ একটা নাটক, অসাধারণ তো বটেই, কিন্তু সে যে এই ন্যাশনাল জাতীয় স্তরে এত বড় একটা পুরস্কার পেল, হ্যাঁ সেখানে আমাদের মিডিয়ার কেন এত চুপ নিশ্চুপ। কালকেই দেখলাম সৌরভের একটা লেখা, আমি তোমায় এটা বললাম তুমি এটা এডিট করো না, তুমি অবশ্যই ওদের সঙ্গে আলাদা এটা নিয়ে কথা বলবে, ওরা সময় দিতে পারবে কিনা জানি না, কিন্তু আমি মেয়েটাতে চারটেখানি ব্যাপার না এটা আজকের সময় দাঁড়িয়ে, কোনো লবিবাজি ছাড়া, কোনো ইনফ্লুয়েন্স ছাড়া এটা ওরা করতে পেরেছে, কিন্তু শুধু তাদের কাজ দিয়ে। আমি আগের বছর, এবার নিজের কথা একটু বলে দিই ফাঁকে, মেটাতে গেছিলাম গোপাল উড়ে, মানে আমি যে সুযোগ পাবো মেটাতে, আমি মানে আমার ধারণার বাইরে ছিল, যখন ফোন করে জানায় কি আমি সত্যি হ্যাঁ গট সিলেক্টেড, তো আমরা 2টো পুরস্কার পেয়েছিলাম, নিবেদিতা আর তরুণদা 2জন পেয়েছিল। সেকেন্ড একটুর জন্য বেস্ট প্রোডাকশনটা পাই না, একটা টেকনিক্যাল ভুলে যাকে, সেটা আমি সেটা নিয়ে পড়ছি না, আমি বলছি যে এটা এই যে আমি যেতে পেরেছি অনেকে জানে, কিন্তু আমি যখন গিয়েছি ঠিক আছে তখনও খুব একটা দেখিনি, কিন্তু আজকে ওরা যে গেল একটা নতুন টিম, এটা কোথায় ওদের দলে, সেই অর্থে রাহুল আছে ঠিক আছে, সে তো একটা ইয়াং টিম কাজ করছে, তো ওদের এই সাকসেস বা সাফল্যে তো আমার টোটাল থিয়েটার ফ্র্যাটার্নিটির আনন্দ হওয়া উচিত, এবং সেই নাটকটাও লোকে দল বেঁধে দেখতে যাচ্ছে, এটা তো আনন্দ হওয়া উচিত। আমার নাটকে হয়তো তুলনায় কম লোক হচ্ছে, তাতে কি হয়েছে, তাতে রেগে যাওয়ার কি আছে, আমার কাজের জায়গা যদি আমি ঠিক থাকি, আর একদিন আমার নাটকে হয়তো আরেকটা বেশি হবে, তার পরেরটায় বা তার আগেরটায় হয়েছে বা এটাও হচ্ছে, কথার কথা বলছি। এই কিছু প্রৌঢ়দের মানে বাজে বকা আছে, মানে একদম বাজে বকে তারা, আর সোশ্যাল মিডিয়া পেয়ে আরও আরম্ভ করে দিয়েছে তারা, ওই জন্য সব মানুষকে সমান পাত্তা দিতে নেই, আমাদের সব মানুষ কখনোই দিতে নেই, তুমি যাকে বিশ্বাস করো ভালোবাসো করো, এবং তার মধ্যেও পলিটিক্স থাকবে, তোমার নিজের মানুষও যে কখন তোমার পলিটিক্যালি কি করে দেবে নোবডি নোজ, পলিটিক্সের শিকার তো দেখো, পলিটিক্সের শিকার সবাই কম বেশি, কিন্তু আমি যে শিকারটা হয়েছি সেটা মানে
মানে কি বলবো, অন দ্য ট্রায়াল, মানে হয়েছে কি হয়নি, একদল বলে হয়েছে, একদল বলে হয়নি। একটু বলো না, তোমার কি না, মতামত? বলা যাবে না। বলো না, তুমি একটু বলো যে তোমার কি মনে হয় যে তুমি সত্যি পলিটিক্সে শিকার হয়েছো না? বলার কোনো দরকার নেই, কারণ আমি খুব একটা মানে মানে এটাতে বিশ্বাসী নই। কারণ পলিটিক্সের শিকার ঠিক বলবো না, শিকার বললে শিকার, না শিকার মানে পলিটিক্সের মানে আমি বলছি যে একটা বাতাবরণ ছিল তো আরজিকর ঘটনাটার পর, যে আমরা কিছু দলকে যে সাসপেন্ড করে দেওয়া হলো সরকার থেকে, সেইটা যেহেতু আরজিকরের হয়ে আমি রাস্তায় নেমেছিলাম, আমি না আবার কেউ নই, আমার মনে হয়েছিল প্রতিবাদে শামিল ছিল। মানবিক সত্তার জায়গা থেকে মনে হয়েছিল এবার আমার নামা উচিত, তো আমি নেমেছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে থিয়েটারও করেছি একটা, যেটা নিবেদিতা একক অভিনয় করে। তারপর থেকে যে এই সরকারি হলগুলো দেওয়া বন্ধ হয়ে গেল, তারপর 3 বছর, আমি ইন্টারভিউটা দিচ্ছি বলে বলছি, 3 বছর 5 মাস বাদে গিরিশ মঞ্চে আমরা অভিনয় করব। মধুসূদনে আমরা আগের বছর একটা ডেট পেয়েছি, প্রায় 1 বছর, সেটা জুলাই, এখন চলছে এপ্রিল, তার মানে প্রায় এপ্রিল 8 মাস 9 মাস হয়ে গেল, কোনো ডেট পাই না, রিহার্সালের জন্য ডেট দেওয়া হয় না। এই যে আমাদেরকে ব্র্যাকেটে আমার মতো অনেক দলকে করে দেওয়া হলো, সেইটার পেছনে যে রাজনৈতিক অভিসন্ধিই তো কাজ করছে আর কি। একাডেমিতে তো অসুবিধা হয় না? একাডেমি তো সরকারের সঙ্গে কোনো যুক্ত নেই, একাডেমিতে চাপ তো আছেই, এতগুলো দল ডেট চায়, হ্যাঁ বলতে হয় আগে থেকে বলতে হয়। আমি ওরকম নই যে আমাকেই সব ভালো ডেট দিতে হবে, আমি কখনোই বলি না, বলি হ্যাঁ দিও, মাঝে মাঝে পারলে একটা রোববার দিও। কিন্তু সরকারি, তারপর কিন্তু সরকার আবার অত পদক্ষেপ পাল্টাচ্ছেন, তখন তাদের মনে হয়েছিল কোথাও, মনে হতেই পারে তারা রাষ্ট্রের মানে মানে কি বলবো ক্ষমতায় আছেন, টপে আছেন, কিন্তু থিয়েটারকে একটা থিয়েটার দেখে কটা মানুষ, নিশ্চয়ই থিয়েটার দেখে মানুষ পাল্টায়, থিয়েটার কিন্তু কটা মানুষ, সেটা ভোট বাক্সে তার কোনো প্রতিফলন হয় বলে আমার মনে হয় না। আমার মনে হয় যদি হয় তাহলে সেটা খুবই ভালো বিষয় আর কি। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে এতটা তুমি ক্রূর হয়ে যাচ্ছ যে তুমি একটা থিয়েটারের দলকে তো এত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তারা আবার দিল আবার ডেট, এত বছর, মানে এটা আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হলো, এত বছর বাদে আমরা ডেট পেলাম। সেখানে আমাদের বন্ধু বান্ধব, আমার শ্রদ্ধেয় মানুষরাই রয়েছেন, অনেকে চেনা। কিন্তু দেখো, এটা নিতেই পারে, কেউ বলতে পারে তুমি করেছো, তুমি আমার দলে নাও, তুমি বাদ। এই যে তুমি আমার দলে নাও বলে, তুমি আমার সঙ্গে তোষামোদ করতে পারছো না বলে তুমি বাতিল, এই ভাবনাটা একেবারেই গ্রহণযোগ্য নয়। শুধু কি থিয়েটারের ক্ষেত্রে বা সরকারি হল পাওয়ার ক্ষেত্রে অসুবিধা আরজিকর প্রতিবাদের জন্য, নাকি ধারাবাহিক? না, ওভারঅলও বোধহয় হয়েছে, কম বেশি হয়েছে। কতটা বুঝতে পারছিলে যে কাজের ক্ষেত্রে কতটা, যেটা তুমি না, আমার ক্ষেত্রে খুব একটা হয়নি, আমার ক্ষেত্রে খুব একটা, বা হলেও বুঝতে পারিনি। কেউ যদি ভেতর থেকে কাঁচি করে দেয়, যেমন সে তো আমি বুঝতে পারবো না, যদি না সেখানে কেউ লোক থাকে যে আমাকে জানাবে, বুঝতে পারিনি আমি খুব একটা। আমি থিয়েটারের জায়গাটাই বলছি। তবে আবার আমি খুবই খুশি গিরিশ মঞ্চে আবার দীর্ঘদিন বাদে পা রাখতে পারবো, এবং আশা করি মধুসূদন মঞ্চ ডেট পাবো ভবিষ্যতে, নিশ্চয়ই পাবো। তো আসলে কি থিয়েটার তো মানে এই থিয়েটার সরকারি হলে যদি করতে না পাই, ভাড়া কম, আমি বলছি না তো বছরে আমাকে 10টা ডেট দাও, তো 2-3টে দাও, মানে এটাই আর কি। মানে এত দল আছে, সবাইকেই দিতে হবে। এই সবাইকে দেওয়ার পলিসিটা খুব ডিফিকাল্ট। এত দল, এত থিয়েটারের দল, তো দিতে হবে, সবাইকেই সমান সুযোগ দিতে হবে। যার নাটকে ভিড় হয় তাকেও দিতে হবে, যার নাটকে ভিড় হয় না তাকেও দিতে হবে, সবাইকেই মিলেমিশে এটা দিতে হবে। কিন্তু ওই থিয়েটারের একটা শ্রেণীর ওপর আমার ভীষণই, আমি নাম ধরে তো বলতে পারবো না, যারা টিপিক্যালভাবে একদম মানে ভালো দেখতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, স্টার বলে ব্যঙ্গ করে। স্টার বলে ব্যঙ্গ করবে কেন? ওই প্রোটেস্ট, ওয়াই, কেন? স্যার ঋদ্ধি সেনের স্টার হওয়াটা তার অন্যায়? তার প্রতিভা, তার সেই দক্ষতা ছিল বলেই সে স্টার হয়েছে। কিসের ওয়াই? তুমি হয়ে দেখাও না। এই যে থিয়েটার, আমি অন্য জায়গায় বলছি না, সিনেমা সিরিয়াল একদম এসব নেই। সিনেমা সবাই স্টার, সবাই আমি স্টার, ওটা একদিক ভালো, সবাই নিজের এয়ারে আছে। এখানে হচ্ছে একটা হিরোমন্যতা আর কি, ইনফিরিটি কমপ্লেক্স। তুমি স্টার, তোমার নাটক হাউসফুল হয়, আমার নাটক তুমি মেটায় গেছো, আমি তো আমারটা আরো ভালো ছিল। মানে সে মনে করছে আমার, যারা ওদের সিলেক্ট করেছে তারা ভুল, তার সাইকোলজি হচ্ছে আমি শ্রেষ্ঠ, আর তুই শ্রেষ্ঠ। একদম বলছি তোমায়, এটা মানে সাইকোলজিক্যাল ভাষায় তাই বলে। আচ্ছা
বললা, একটা অন্য প্রসঙ্গে আসি যে এই যে নিবেদিতাদির সঙ্গে সংসার জীবন, কর্মজীবন সবটাই রয়েছে তোমার, পরিচিতিটা কিভাবে ছিল দুজনের? বিভুর সাথে পরিচয় হচ্ছে নিবেদিতার সঙ্গে হচ্ছে অঞ্জন দত্তের থিয়েটার দল। অঞ্জন থিয়েটার দলটির নাম ছিল ওপেন থিয়েটার। আমি তখন কডলাইন নাটকে মুখ্য ভূমিকায়, হিরোর ভূমিকায় পাঠ করছি, রক মিউজিক্যাল, খুব সুন্দর নাটক ছিল, খুবই সুন্দর। এবং তখন নিবেদিতা নাটকের শেষের দিকে আসে, শুরুতে ছিল না, জয়েন করে, ও একজন রঞ্জনদার দলের একজন পরিচিত কেউ ওকে নিয়ে আসে, সেই ওখানে আমার প্রথম দেখা। তারপর দেখা থেকে আলাপ হয়, তারপর ও চিঠি লেখে, ফোন করে, তখন তো মোবাইল ফোন ছিল না, চিঠিতে ইট ওয়াজ 95 আলাপ, রাইট, 94 যাদবপুরে আমি পড়তে ঢুকছি আর হ্যাঁ। তারপর চিঠি হ্যানা ত্যানা সব ছিল, অনেক রকম ছিল। গিয়ে প্রথম যে মনে আছে গল্পটা আমি বলেছিলাম হয়তো, একটা আমরা বোধহয় এক্সাইডের মোড় যেটা এখন বলে, ওখানে ওই মিট করেছিলাম, ওই এসে এসেছিলাম ওখান থেকে হেঁটে একটা দোকান, সেই দোকানটা আজ কবে একটা দেখলাম, দোকান ছিল ধোসা, আর আমার কাছে 50 টাকাই ছিল। আমি বোধহয় তখন ধোসার দাম নিয়েছিল ওইরকমই হবে, মনে পড়ছে না, 25-30, হ্যাঁ 25-30, বড় বেশ, কিন্তু 8 টাকা নেই তো, এবার ভাগ করে খাবো নিয়েছি, কিন্তু আমি কথা বলতে বলতে নিজেই বেশিটা মেরে দিয়েছি, অনেকটা খেয়ে ফেলেছি, ওর জন্য এই বাবা একটুখানি পড়ে রইলো, বললাম না ঠিক আছে ও খায়, এমনিও কম যাকে। তো সেই দিনটা আমার মনে আছে, খুব প্রথম যেদিন ধোসা খাওয়ার দিনটা। এইভাবে আস্তে আস্তে আলাপ হয়। নিবেদিতা খুবই বুদ্ধিমতী একজন মহিলা, অসম্ভব পড়তে ভালোবাসে, পড়াশোনায় ভালো, ভাবনা চিন্তা। তারপর আস্তে আস্তে পরিচয় হয়। বিয়েটা হচ্ছে যে ওর মানে আমাদের এমন একটা পরিস্থিতি এসেছিল যে ওর পরিবার এই জয়েন্ট ফ্যামিলির জায়গা থেকে যে আমাদের আলাদা করে একটা স্পেস দরকার পড়তো আর কি, যেটাকে এখন লিভ ইন বলে, এখন হলে হয়তো অনেকে লিভ ইন করতো, তো আমরা লিভ ইন করা চাই, মনে আছে বাড়ি ভাড়া, বাড়িওয়ালা বলছে তোমরা বিয়ে করবে তো, সিঁদুর পড়বে তো, আমি বলছি হ্যাঁ পড়বে, আপনি চিন্তা করবেন না, আপনাকে দেখাবো আমি ছবি। তোমরাকে আমি নেমন্তন্নও করেছিলাম, মানে একটা অনুষ্ঠান হয়েছিল ছোট, তো সেই কারণে আমরা বিয়ে করে একটা আলাদা জগৎ তৈরি করি। খুবই চাপের ছিল, টাকা পয়সা একদম ছিল না, খুবই চাপের ছিল। তো তারপর যাকে সেইটা তো হয়ে গেল এত বছর, আর বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। একটু বলো যে এই যে দুজনের জন্য এই যে দুজনেই তোমরা থিয়েটার থেকে আলাপ এবং অভিনেতা অভিনেত্রী, সেখানে একসঙ্গে সার্ভাইভ করাটা মানে কতটা কঠিন ছিল? খুবই কঠিন, খুবই ঝড়ঝাপটা গেছে, খুবই ঝড়ঝাপটা গেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, ঝগড়াঝাঁটি হয়েছে, কিন্তু কোথাও একটা কি বলবো, অমোঘ টানই বলবো, এটাকে কি বলবো জানি না, যে শেষ পর্যন্ত আমরা থেকে গেছি একসাথে। পরিবারের সাপোর্ট পেয়েছিল? পরিবারের সাপোর্ট পেয়েছি, কোনো সময় পাইনি, কোনো সময় না পাওয়াটাও পাইনি, মানে আমার সাথে আমার একটা বিবাদের জায়গা ছিল মায়ের, যে এখন 24 বছর বয়সে এত তাড়াতাড়ি বিয়ে করে এই চাপটা নেওয়ার দরকার নেই, তো সেইটা ওয়াজ একটা পয়েন্ট। সে মায়ের সঙ্গে বিয়েটা তাড়াতাড়ি করতে চেয়েছিল সময়, হ্যাঁ, মানে আমাদের একটা আলাদা স্পেস দরকার ছিল, অসুবিধা হচ্ছিল, নাহলে খুব অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছিল সব দিক দিয়ে, পারিবারিক কারণে, নানান কারণে। 24 বছর বয়স নিবেদিতাদিরও কাছাকাছি বয়স, সেক্ষেত্রে অভিনয় করে একেবারে সংসার চালানো যথেষ্ট পারিশ্রমিক তো নয়, হিউজ রিস্ক। কোথায় পারিশ্রমিক? 500 না 600 টাকা পাই। কি করে চলতো? আমার ওই সিটিএম কিছু টাকা জমানো ছিল, 25,000 টাকা মতো ছিল, সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া দেওয়া হলো, 1,500 টাকা বাড়ি ভাড়া, এখনো মনে আছে। সেই বাড়িটা আবার একটাই ঘর, বাথরুমে কল নেই, জল আলাদা করে তুলতে হয়, মানে ওর থেকে সস্তায় আর পাওয়া যাচ্ছিল না। কর্ণশ্রীর ভেতরে রবীন্দ্রনগর মিনি বাসটা যেত, মনে আছে, মিলন সংঘ ক্লাব। তো ওই রিস্ক, ইটস হিউজ রিস্ক। আমার মনে হয়েছিল আমি কাজ পাবো, ওই যে টাকা আসবে, তো আমাদের ফ্রিজ ছিল না, কিছুই ছিল না, এসি তো দূরের কথা, একটা ছোট্ট টিভি ছিল, ফ্রিজ ছিল না, তাই ঠান্ডা জল খেতে পারতাম না, খাবার রাখা যেত না। সো ইট ওয়াজ মানে সিনেমার গল্পের মতোই প্রায় চলতে থাকে। আমরা ওই ভিক্সের লজেন্স খেয়ে ঠান্ডা জল ইচ্ছে হলে জল খেতাম, ডলারটা ভিক্স খেয়ে খেলে দেখবে ঠান্ডা লাগবে গলাটা। আর যত লইট্টা মাছ খুব সস্তা ছিল, লইট্টা মাছ খেয়েছি প্রচুর, কিন্তু এই মাছটাই খেলি সস্তা, অন্য মাছগুলো বড্ড দাম। সেই প্রথমবার লইট্টা মাছ খাওয়া, এবং নিবেদিতার তার নিজের গুণে রান্না জানতো, আমি একদম জানি না রান্না। একজন কাজের লোক ছিল একটা, সে 80 টাকা মাইনে ছিল তার, এখনো মনে আছে, তাকে তো দিতেই হবে 80 টাকাটা, সেটা বাড়ি ভাড়া, 80 টাকা মাইনে আর 1,500 টাকা বাড়ি ভাড়া, 1580 টাকা তোমার যেমন করে মাসে রাখতেই হবে, বাকিটা তো আমি খাওয়া দাওয়া, সে ঠিক আছে।
সো উই ট্রাইড তারপর না ওটা যেটা হলো আমি তোমায় বলছি, আমরা জুন মাসে বিয়ে করেছিলাম 98, এবং 98-এর আগস্ট মাসে পুজোর অক্টোবরে খবর এলো যে ইটিভি শুরু হবে হায়দ্রাবাদে, যিশুদা আমাকে একটা পার্ট দিল। ওটা আমাকে অনেকটা বাঁচিয়ে দিল স্টার্ট করে। ততদিনে অক্টোবর অব্দি বাবা, আমি তো এসটিডি বুথ থেকে ফোন করতাম, ঋতুদাকে ফোন করেছি, ঋতুদা আমাকে ঋতুদার দহনে আমার করা হলো না, বললো বাড়িগুলিতে চিরঞ্জিত লম্বা, তুইও লম্বা, ওটা শিবুকে দিচ্ছি রে। আমি শিবু আবার করবে, বলে হ্যাঁ, ওটা লম্বা বেটে তো একটা, বুঝলি, তুইও লম্বা, দুজন লম্বা, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও পরেরটা। তাহলে দেবাংশুদাকে ফোন করলাম, দেবাংশুদা তখন মহাপ্রভুর কাস্টিং করছে, আমাকে অনেকে বললো তুই কত, তোকে তো দারুণ মানাবে চই। দেবাংশু বললো হ্যাঁ তোকে তো মানাতোই, কিন্তু তুই পরিচিত মুখ, তুই তৃষ্ণা করে ফেলেছিস, তোকে এখন লোক, আমি চাইছি যাকে কোনোদিন কেউ দেখেনি। তো যিশুকে, যিশুকে প্রথম কাজ যিশু। দেবাংশুদার সত্যিই ছিল, বলেছিল যে আমি এমন একটা মুখ চাইছি যে যাকে কেউ কোনোদিন দেখেনি, প্রথম দেখলো। তোকে তৃষ্ণা তখন সুপারহিট করে গেছে, আমার মুখ পরিচিত, মানে আমি কুয়াশা যখন চলছে, ওই রিক্সাওয়ালা আমাকে একদিন বলে আপনি তো ঘন কুয়াশায় আছেন না, মানে হ্যাঁ ঘন কুয়াশাই ওটা, ও নামটা ভুলে গেছে কুয়াশা, আপনি তো ঘন কুয়াশায়, হ্যাঁ হ্যাঁ অবিরাম বৃষ্টি, ঠিক আছে। তো এইরকম আমাকে চিনতো লোকে, রাস্তাঘাটে চিনতে পারতো, কিন্তু আমি অটোতে যেতাম ওই আর কি। হ্যাঁ রাস্তায় ওদের মনে হয় প্রেমের সময় প্যাঁকও মারতো, যেমন তৃষ্ণায় আমি খুব একটা রোমান্টিক লিড করেছিলাম, সুদীপ তারপরে টুম্পা ওয়াজ হিরোইন। তো মজার গল্প ওগুলো। তো তারপরে মজা থাকতো না যেদিন আমি ওই রামোজি ফিল্ম সিটিতে থেকেই আমার প্রথম যাওয়া। এখান থেকে ওখানে চলে গেলে তো চলে গেলাম, মানে ওই মাসে 15 দিন করে থাকতে হতো। নিবেদিতা দিদি তখন একা থাকতো। তখন নিবেদিতা দিদিরও একটা অভিনয়ের জীবন, তখন থিয়েটার করছে চেতনা, হ্যাঁ, ওইটাই, কিন্তু কোনো এতে করেনি, সিরিয়াল জগতে ঢোকেনি, আর অনেক পরে ঢুকছে। আর আচ্ছা তোমার বাড়ি মানে মা একটু আপত্তি করেছিল, নিবেদিতা দিদির বাড়ি থেকেও কি না সমর্থন ছিল? কোনোভাবে কোনো চান্স ছিল না। মায়ের আপত্তির জায়গাটা ওটাই ছিল আর কি, ওই স্ট্রাগলটা, মানে আরেকটু জমিয়ে বেঁধে তাই করে মানুষ, সঞ্চয় টঞ্চয় করে বিয়ে, যে বর তার কোনো রোজগারই নেই, তাহলে বিয়ে করছে কেন, সত্যি যেটা আপত্তি হয় আর কি। বিয়েটাকে একদম মানে নিজেদের মধ্যেই করেছিল। হ্যাঁ এসেছিল অনেকে, থিয়েটারে কয়েকজন এসেছিলেন বাড়ি ভাড়া করে, একটা নর্থেই হয়েছিল, চেতনার সবাই ছিল তৎকালীন, করে একটা ওই মানে বেশি লোক নয় আর কি, খুবই কম করে, মানে একদম অফিসিয়ালি, মানে সমস্ত রকম নিয়ম কানুন করে আর কি। আচ্ছা তোমারও একটা অভিনয় জীবন চলছে, এবং আমি যদি জিজ্ঞাসা করি যে নিবেদিতা দির তোমার অভিনয় জীবন, তোমার কর্মজীবনের যে অবদানটা, সেটা কি বলবে? এটাই বলবো, কারণ পার্টনারশিপে যেটা হয়, মানে বিয়ে বা পার্টনারশিপ যদি বলো, একটা পার্টনারশিপ হয় বাবা মার সঙ্গে, একটা হয় দাদা ভাই বা ভাই বোন, আর একটা হয় স্বামী স্ত্রী। কিন্তু স্বামী স্ত্রী পার্টনারশিপের চেয়েও এখনো মানে বন্ধুত্বের জায়গাটা, মানে ওকে আমি তুই বলে, আমাকে তুমি বলে যদিও, কিন্তু মানে বন্ধুত্বের জায়গাটা কোথাও স্ট্রং ছিল নিশ্চয়ই। রাগারাগি প্রচুর হয়েছে, এখন অনেক কমে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, যখন আমরা কম বয়স ছিলাম, মানে এরকম একটা ছেড়ে চলে যাবো এটা বোধহয় ভাবনি না। বোন দেখো ওইভাবে ডিভোর্স তো রোজই হয় কম বেশি, ছেড়ে দিলাম, যাও দরকার নেই, কথা 2 দিন কথা বলা বন্ধ বা সামথিং, মানে আগেও হতো, এখনো হতো, কিন্তু ফাইনালি আবার একটা গিয়ে ফাইনালি মনে হয় যে কোথাও উই আর মেড ফর ইচ আদার, কোথাও একটা, এটা কি যেন শাহরুখ খানের ছবিটা, রব নে বানা দি জোড়ি। তো মানে এটা খানিকটা ডেস্টিনিও বটে, যে এই যে ছেড়ে যাওয়াটাও একটা ডেস্টিনি, আর ছেড়ে না গিয়ে আমরা ফাইনালি একসাথে থেকে গেলাম, এটাও একটা ডেস্টিনি। এটাই মানে এটাকেই ডেস্টিনি বলে। ভগবানের বিশ্বাসটা আমার ওইভাবে নেই কোনোদিনই, বাবা ওইভাবে, মানে বাবাকে দেখে তো বড় হওয়া, সেইভাবে মা পুজো করতেন, কিন্তু কোথাও ডেস্টিনি বলতে আমার এটাই মনে হয়, এটা এই জার্নিতে তোমার এটাই আছে। সুতরাং তোমার আমার আর নিবেদিতার এই দীর্ঘদিনের যে যাপন, 26-27 বছরের, এটা আমার ছিল, এবং আমরা সমস্ত অসম্ভব ঝড়ঝাপটা, মানে সুনামির মতো ঝড়ঝাপটাকে টপকে তবে আজকে এত বাড়ি ভেঙে গেছে, উড়ে গেছে, আবার গড়েছি, আবার হয়েছে করে আজকে আমরা, ছেলের বয়সও 22 হয়ে গেল। এটা একটা মেন্টালিটি, এটা একটা টিকে থাকার মেন্টালিটি, স্টিক না থেকে যাওয়ার মেন্টালিটি। অনেকে সেটা লুজ করে দেয়, না দূর হচ্ছে না, পাচ্ছি না, আমার যা মানসিক যন্ত্রণা, হতেই পারে সেটা, তাকে দোষ দিচ্ছি না, পাচ্ছি না, কিন্তু মানসিক যন্ত্রণা আসবে, সবই আসবে। তুই মানসিক যন্ত্রণা থেকে বেরোনোর জন্য আরেকটা যেটা করছো, সেটা যে যন্ত্রণা দেবে না, নোবডি নোজ, তুই জানো না সেটা।
সো তো সেইভাবেই থেকে গেছে, এবং নিবেদিতার অবদান না থাকলে আজকে এই বাড়িটাও থাকতো না, আর একটা বাড়ি সবটাই, এবং ছেলে আজকে 22 বছর বয়স, তার অবদান। কিন্তু নিবেদিতার অবদানের পাশাপাশি সেটা সবচেয়ে বড় যেটা হচ্ছে শিল্পী হিসেবে ওর যে পরিচিতি, ওই যে এই যে নিজস্ব যে স্ট্রং একটা দৃঢ় পরিচিতি, আজকে ওর ফ্যান ক্লাব আছে, আজকে ও এত পুরস্কার আছে, থিয়েটার থেকেও যেমন পুরস্কার পেয়েছে, খালি সিনেমাও তুলনায় কম করেছে, সেটা জানি না কেন করেছে, কম, কিন্তু তার বাইরেও থিয়েটার এবং দূরদর্শন মহলে যে ওর অভিনেত্রী হিসেবেও যে জায়গাটা, যেভাবে ওর ভক্তের সংখ্যা বা সেটা আমার খুবই আনন্দ দেয়, খুবই তৃপ্তি দেয়, আমার নিজের থেকেও বেশি দেয়। থ্যাংক ইউ দাদা। এটার মধ্যে ক্যামেরার সামনে বলছি বলে অনেকে ভাবতে পারে উনি দেখলেন, ক্যামেরার সামনে বলছি, আমি সবসময় এটা বলে এসেছি, আজ থেকে 5 বছর আগেও যখন জিজ্ঞেস করেছে তাই বলেছি। কিন্তু আমার নিজের, অবভিয়াসলি আমার বেঁচে থাকার জন্য কি দরকার, আমি যে কাজটা করছি মানুষ সাথে সেটা ভালোবাসে, ভালো লাগে, সেটা থিয়েটার হোক, সিরিয়াল হোক বা সিনেমা হোক, যেটাই হোক, এবং আমি চেষ্টা করে যাব, আজীবন করে যাব। খালি আমার মধ্যে যেন ওই হিংসুটে, ঈর্ষা, এগুলো ভীষণ সহজ তো আসে যে না, তার মানে আমি যে সাধু সন্ত তো নই, সুতরাং সেটাকে কিভাবে কন্ট্রোল করব, সেটাকে ভুলে গিয়ে কিভাবে আমি অন্যকে জড়িয়ে ধরতে পারবো এবং অন্যায় বা ভুলে প্রতিবাদও করতে পারবো, তাতে আমার হয়তো ক্ষতি হবে, ঠিক আছে, সেই ক্ষতিটাও আমার ডেস্টিনির মধ্যে আমি মেনে নেবো আর কি। এটা আমার মনোভাব, আমি এইভাবেই বেঁচেছি, ভীষণই একরোখা টাইপের, যে কারণে আমার মনে হয় আমি ঋত্বিক ঘটকটা করতে পেরেছি, এটা আমার মনে হয়, আমি ভুলও হতে পারি। থ্যাংক ইউ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তুমি খুব ব্যস্ত আমি জানি। না ব্যস্ততার কিছু নেই, আজকে তো রবিবার, আজকে ছুটি পাওয়া গেছে, তাই 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 অনেকদিন ধরেই তুমিও চেষ্টা করছিলে, তোমাকে অনেক ঘোরালাম, তার দুটো কারণ হচ্ছে সময় প্রথমে সত্যি পাচ্ছিলাম না, যেহেতু দূরদর্শন, আর একটা হচ্ছে যে আমি বললাম বটে অনেক কথা, ঠিক আছে তোমরা টেলিকাস্টও করবে, কারণ আমার মানে ঠিক আছে অনেক কথা, আমাকে অনেকেই ভালোবাসেন, শুনতে চান, কিন্তু আমি বেশি, হ্যাঁ না মতামত আমার সেটার জন্য বলছি না, আমি না বেশি মানে এক একজন থাকে এত, আমি দেখেছি মানে কোট অ্যান্ড কোট বাচাল বলে, এত কথা বলে, আর কাজ করতে গিয়ে দেখি তার কথার কোনো রিফ্লেকশনই নেই। সেই জন্য আমি কথা বলতে ভালোবাসি যে না তা নয়, কিন্তু পছন্দের লোক না পেলে আমি কথা বলি না। মূলত আমাকে ইন্ডাস্ট্রিতে দেখবে মুখ চোরা লাজুক বলে, যে আমি আদৌ তো নই, আমার বন্ধুরা জানে যারা, একদমই নই, কিন্তু আমাকে ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোক, আমি চুপ করে থাকি, হয় এখন মোবাইলে গেম খেলি, মানে চেস খেলি, নাহলে বই পড়ি, খুব একটা বাজে বকি না, মানে কিন্তু যার সাথে ভালো লাগে বন্ধুত্ব হয়ে যায়, যেমন এই ইন্দ্রর সাথে পরশুরাম ও যে করে, ওর সাথে আমি ও জীবনে প্রথম নাটক দেখলো আমার, ও অনেক কিছু আমার সাথে শেয়ার করে, আমি ওর সাথে শেয়ার করি, তো ওর প্রথম কাজটা আমার সাথেই ছিল, সব মিলিয়ে একটা, তো বলি। আর বাকিদের যে খারাপ, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে কথা বলতে আমার বেশি ভালো লাগে না, কিন্তু যখন বলতে শুরু করি আবার অনর্গল বক 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 বক। ওই বাদলবাবুর একটা নাটক ছিল, ওই তোমার বাঘ, সেখানে বাঘটা একটা মেয়েকে তুলে আনে ওই সোসাইটির উপর রাগ থেকে, তখন বাঘটার ডায়ালগ ছিল, সারাক্ষণ খালি বক 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 ভ্যার 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 ভ্যার। তা এখন সোশ্যাল মিডিয়ায় তাই হয়ে গেছে, মানে এখন বক 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 ভ্যার 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 ভ্যার। তা আমিও সেটা খানিকটা ভ্যার ভ্যার করলাম আজকে, না 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 কেটে কুটে ছোট করে। এতক্ষণ আমরা কথা বলছিলাম নীলদার সঙ্গে, আপনারা নিশ্চয়ই দেখবেন পুরোটা এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই আড্ডাটাই। আমি এটা সবচেয়ে জটিল জায়গা কমেন্টটা আর কি, এবার কারোর আমি আর বলবো আজকে থাক পাকবা না, দেখতে থাকুন সিটি সিনেমা, দেখতে থাকুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।